hello, 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 hello everyone. So what's up? কেমন তোদের পুজো কাটলো? সামনে দিওয়ালি রয়েছে, তো দিওয়ালি কেমন কাটবে? কারা কারা বাজি ফাজি কিনেছিস তাদেরকেই কিন্তু পুলিশে ধরবে, কারণ বাজি ফাটানো হচ্ছে দণ্ডনীয় অপরাধ, জানিস। বিশেষ করে শব্দবাজি। সামনেই তো দিওয়ালি, কার কি প্ল্যান একটুখানি জানা কমেন্টসে। আর কোথায় কোথায় ঘুরতে যাচ্ছিস, কতগুলো ঠাকুর দেখতে যাচ্ছিস, কিছু তো একটা প্ল্যান করেছিস না? কেন বলতো আমি এত খুশি? তার কারণ আজকে আমাদের নির্মাণের লাস্ট ক্লাস। এটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার, যেটা আমি বহুদিন পর তোদেরকে দিচ্ছি, কারণ আমাদের লাস্ট যেটা চলে গেছে সেটা হচ্ছে পদার্থের গঠন চ্যাপ্টারটা অলরেডি চলে গেছে, তাই না? আর তাই জন্য আমি অনেক দিন বাদে এই চ্যাপ্টারটা, এটাই হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার, যেটা হলে আমাদের নির্মাণের ক্লাস খতম। তোদের 8 এর সিলেবাস কমপ্লিটলি শেষ হয়ে যাচ্ছে আমার তরফ থেকে। বাট এবার কি করতে হবে? সামনে তো কালী পুজো আছে, তারপরে ভাইফোঁটা আছে, এবার তো আমরা দেদার মজা করব। বাট না, আমাদের কিন্তু এখন চিন্তা করতে হবে এই দিওয়ালি, কালী পুজো, ভাইফোঁটা সব শেষ হয়ে গেলে পরীক্ষাটাও আছে। নভেম্বর মাসের সেকেন্ড কিংবা থার্ড উইক থেকে অধিকাংশ স্টুডেন্টদের পরীক্ষা। আমি কিন্তু খবর নিয়েছি, তোদের ইউটিউবে পোল হয়েছে, সেখান থেকে খবর নেওয়া হয়েছে যে তোদের প্রত্যেকেরই নভেম্বরের সেকেন্ড কিংবা থার্ড উইক থেকে পরীক্ষা। সো থার্ড উইক থেকে যদি পরীক্ষা হয়, তাহলে পড়াশোনা তো এখন থেকে স্টার্ট করতে হবে। সো দিওয়ালিতে ওই দেখ, এখান থেকে আমাকে রেকর্ড করতে দিচ্ছে না, কন্টিনিউ আমাকে ডিস্টার্ব করতে থাকছে। যাই হোক, আমি এই সমস্ত চুনোপুরিদের থেকে ডিস্টার্ব হই না। তো চলো এবার আমরা একটুখানি পড়াশোনা স্টার্ট করব। আজকে আমরা খুব সহজ চ্যাপ্টারটা নিয়ে ডিল করছি, ভীষণ সহজ চ্যাপ্টার এটা। মৌল এবং যৌগ রাসায়নিক বিক্রিয়ার যে পদার্থের প্রকৃতির যে চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ আমরা এই চ্যাপ্টারের দুরকম ভাগ পেয়েছি। একটা হচ্ছে পদার্থের গঠন, নেক্সট হচ্ছে আমাদের পদার্থের প্রকৃতি। তো চলো শুরু করা যাক। বাট তার আগে তোরা কটা দিওয়ালিতে কি ঠাকুর দেখেছিস আর কি প্ল্যান, সেটা কিন্তু আমাকে জানাবি, ঠিক আছে? বাজি ফাজি ফাটিয়েছিস কিনা। দেখ, বাজি ফাটানো আমিও খুব মজা পাই বাজি ফাটাতে, বাট লিটারালি আমি ফাটাই না, খুব কম ফাটাই, ভুল বলা হবে, ফাটাই নাটা, তারাবাতি ঠারাপাতি ফাটাই। বাট হ্যাঁ, শব্দবাজিটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবি, কারণ আমরা জানি যে প্রত্যেকটা যে অবলা জীবগুলো রয়েছে আমাদের চারপাশে, কুকুর বেড়াল, তারা না ভীষণ, তাদের হিয়ারিং রেঞ্জটা বেশি হওয়ার কারণে তারা কিন্তু আমাদের শব্দবাজির দ্বারা প্রচণ্ড এফেক্টেড হয়, ভীষণ ভয় পায় তারা। পাখিরা, পশু পাখিরা বিশেষ করে ভীষণ তাদের এফেক্ট ফেলে। তো তারা তো বলতেও পারে না। তো তাই জন্য তাদের কথা চিন্তা করে, এমনকি শুধু তাদের কথাই না, পুরো পরিবেশের এনভায়রনমেন্টের কথা চিন্তা করে আমরা কিন্তু বাজি ফাটানোটাকে একটুখানি কম করব। তার থেকে আমরা আলো জ্বালাবো, টুনি লাইট জ্বালাবো, আমরা প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করবো, ঠাকুর দেখবো, মজা করব। ভাই ফোটার দিন দামি দামি আর ভালো ভালো গিফট নেবো ভাই দাদাদের থেকে, তাই না? তো এই সবের উপরে বেশি ফোকাস করব। বাজি ফাজি ফাটানোর কিন্তু আমাদের জানিস যে সামনে পরীক্ষা, তো পরীক্ষার যদি সময়, তার আগে যদি কিছু একটা অঘটন ঘটে, তো সেই দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? মনে রাখবি, সবকিছু কিন্তু সেফটি মেনটেন করে করতে হবে। যাই করিস, বাজি ফাটা যা করিস, ফার্স্ট অফ অল এনভায়রনমেন্টের উপরে খেয়াল রাখতে হবে, তার সাথে সাথে আমাদের কিন্তু নিজেদের সেফটির উপরে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? চলো, অনেক কিছু জ্ঞান দিয়ে দিয়েছি, আর আমি প্রত্যেককে বললাম কিন্তু কমেন্টসে কিন্তু জানাতে হবে কার কিরকম প্ল্যান রয়েছে। এবার তোদের থেকে আমি বুঝবো যে আমার প্ল্যানটা কি করা উচিত, তোদের প্ল্যানটা একটুখানি জেনে নেবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক, আর কথা না বাড়িয়ে। এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার মধ্যে অনেকটা পোর্শন কিন্তু আমি আগের দিনের পদার্থের গঠন চ্যাপ্টারে পড়িয়ে দিয়েছি। তো চলো দেখে নিই এই চ্যাপ্টারে আমাদের আছেটা কি কি। ফার্স্ট আমরা এই চ্যাপ্টারে বিভিন্ন পদার্থ নিয়ে ডিল করব। ফার্স্ট তো আমাদের পদার্থ নিয়ে চ্যাপ্টারটা শুরু করব। পদার্থের প্রকারভেদ, হ্যানা ত্যানা, এগুলো আমি অলরেডি আগের দিনের পদার্থের গঠন চ্যাপ্টারে কমপ্লিট করে দিয়েছি, বাট ফিরভি আমরা আবার একটু রিভাইজ করে নেব। এরপরে আমাদের চ্যাপ্টারটায় রয়েছে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন বা ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম সম্পর্কে। দেখ, পদার্থ চ্যাপ্টারটার মধ্যে পদার্থকে নিয়েই আমাকে পুরোপুরি পড়তে হবে, অর্থাৎ পদার্থ বিজ্ঞানে পদার্থ সম্পর্কে না জানলে হায়ার অর্ডার বলছি, হায়ার ক্লাসে আমরা কি করে পড়াশোনা করব, তাই না? তো পদার্থের আমরা ডিটেলস আলোচনা এই চ্যাপ্টারে পড়বো। ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম সম্পর্কে জানবো। তারপরে যেটা রয়েছে মেটালস অ্যান্ড নন মেটালস, অর্থাৎ ধাতু এবং অধাতুদের বিভিন্ন বৈশিষ্ট্য, তারা কিরকম ধরনের ক্যারেক্টারিস্টিক্স দেখায়, ধাতুরা অধাতুরা, এগুলো তাদের উদাহরণ সম্পর্কে জানবো। তাদের কোনরা কিরকম রাসায়নিক বিক্রিয়ায় পার্টিসিপেট করে সেগুলো সম্পর্কে জানবো। এবং লাস্ট হচ্ছে এই ধাতুদের বিভিন্ন আমাদের মনুষ্য জীবনে কোথায় কোথায় ব্যবহার করা হয়, আমাদের মানব দেহে বিভিন্ন ধাতব আয়ন্সদের কোথায় কোথায় ইউজ হয়, তো সমস্ত কিছু আমরা এই
চ্যাপ্টারের মধ্যে জানবো। তো চলো শুরু করা যাক আজকের লেকচার। তো প্রথমেই আমরা পড়বো হচ্ছে হোয়াট ইজ ম্যাটার, পদার্থ কি। ঠিক আছে, পদার্থ কি তোরা অলরেডি আগের দিনের লেকচারে দেখে নিয়েছিস, যেটাতে আমরা বলেছি হচ্ছে যে সমস্ত বস্তু যার নিজস্ব একটা ভর রয়েছে, যে নিজস্ব নির্দিষ্ট একটা আকার আয়তন দখল করে থাকে এবং যেগুলো মেনলি ইলেকট্রন প্রোটন নিউট্রন দ্বারা তৈরি হয়েছে, এদেরকে আমরা যারা ইন্দ্রিয় গ্রাহ্য তাদেরকে আমরা পদার্থ বলবো। আবার বলছি কি লেখা আছে দেখি, যা ইন্দ্রিয় গ্রাহ্য। ইন্দ্রিয় গ্রাহ্য কথাটার অর্থ হচ্ছে এই যেমন এই পেনটা হচ্ছে একটা পদার্থ, প্লাস্টিকের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এটাকে আমি টাচ করে বুঝতে পারছি যে আমি কিছু একটা হাতে নিয়েছি, তার মানে এই যে ইন্দ্রিয় গ্রাহ্য মানে যাকে আমি স্পর্শ করে চোখে দেখে, আমাদের 5টা ইন্দ্রিয় তো, চোখ কান নাক জিভ ত্বক, জানিস তো এটা ছোটবেলা থেকে পড়েছিস। তো এই চোখ কান নাক জিভ এবং স্কিন এইগুলোর সাহায্যে আমরা যেই কোনো পদার্থ থাকলে তাকে আমি ফিল করতে পারবো। এটাকে না আমি টাচ করতে পারছি কঠিন পদার্থ বলে। যদি তরল পদার্থ হয় তাহলে সেটাকেও আমরা টাচ করে বুঝতে পারবো বা চোখে দেখে বুঝতে পারবো। আর যদি গ্যাসীয় পদার্থ হয়, এই যে আমাদের চারপাশে এত গ্যাস রয়েছে বাট আমি দেখতে পাচ্ছি না, বাট আমি ফিল করতে পারি কি, এই যে যখন হাওয়াটা দেয় আমি কিন্তু আমাদের বডিতে স্পর্শ করলে আমরা বুঝতে পারি যে আচ্ছা এখন হাওয়া দিচ্ছে। তো সেখান থেকে আমরা স্পর্শের দ্বারা ইন্দ্রিয়ের দ্বারা কিন্তু বুঝতে পারছি, তাই এদেরকে বলা হয় ইন্দ্রিয় গ্রাহ্য। যা ইন্দ্রিয় গ্রাহ্য যাদের নিজস্ব একটা ভর রয়েছে, যা নির্দিষ্ট একটা স্থান দখল করে থাকে, এই পেনটাকে যদি আমি এখানে রেখে দিই তাহলে ও একটা নির্দিষ্ট স্থান দখল করে থাকবে, নিজস্ব একটা আকার রয়েছে, এর একটা ভর রয়েছে যাকে আমি সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে মেজার করতে পারবো। তো এই সমস্ত যাদের রয়েছে, আর যারা নিজেদের জাড্য ধর্মকে পরিবর্তন করতে বাধা দেয়, এই জাড্য ধর্ম মানে কি, আকার ধূর্তারিকা আকার পরিবর্তনে এবং জাড্য ধর্ম পরিবর্তনে, এটা লেখা নেই, অরে রে রে রে, এই তো লেখা আছে, যারা গতিশীল বা স্থিতিশীল অবস্থার পরিবর্তন করতে বাধা দেয়, এটাই মানেই এটাকে একসাথে একত্রে বলা হয় জাড্য ধর্ম পরিবর্তনে বাধা দেয়। এটা মানেই হচ্ছে এই যে গতিশীল অবস্থা বা স্থিতিশীল অবস্থার পরিবর্তন, এটাকে টোটালটাকে একসাথে বলা হয় জাড্য ধর্ম। জাড্য ধর্ম মানে হচ্ছে ধর আমি দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে, আমার এটা এখন স্থির অবস্থায় রয়েছি, বা আমি ধর বসে রয়েছি, তা আমি ওটা স্থির অবস্থায় রয়েছি। কেউ যদি আমাকে বলে এই তুই জানা একটুখানি বোতলটা নিয়ে আয়, আমার মন থেকে কি বলবে, ধুর এটা আমাকে আবার অর্ডার করলো, আমি যাবো না, আমার ভালো লাগছে না যেতে। তার মানে কি, আমি আমার নিজের ধর্মটাকে, যে স্থির থাকার প্রবণতাটাকে আমি রিটেন করতে চাইছি, মানে আমি ধরে রাখতে চাইছি। তো এটা যে কোনো পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য, যে পদার্থটা তার নিজের অবস্থাটাকে বজায় রাখার চেষ্টা করে। সে যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে গতীয় অবস্থা বজায় রাখার চেষ্টা করবে, সে যদি স্থিতিশীল অবস্থায় থাকে স্থিতি অবস্থাটাকে বজায় রাখার চেষ্টা করবে। এই ধর্মটাকে আমরা বলি হচ্ছে জাড্য ধর্ম। ওকে, তাই যদি বলা হয়েছে গতিশীল বা স্থিতিশীল অবস্থার পরিবর্তন করতে বাধা প্রদান করে, অর্থাৎ তার জাড্য ধর্ম পরিবর্তনে সে বাধা প্রদান করছে, এই টাইপের জিনিসগুলোকে আমরা কি বলবো, পদার্থ বলবো। তো পদার্থ মেনলি 3 জাতীয় কণার দিয়ে তৈরি হয়, ইলেকট্রন প্রোটন নিউট্রন। তাদের সমস্ত বিন্যাস কিরকম হয় না হয় তাগুলো আমরা আগের দিনের ক্লাসে পড়ে নিয়েছি। তো পদার্থের এবার প্রকারভেদ সম্পর্কে জানবো। কয় টাইপের পদার্থ সম্পর্কে তোরা জানিস বল, আমি তো আগের দিনও পড়িয়েছি, তো তোরা নিজেরাই আমাকে আনসার করতে পারবি। তুই বল কতগুলো পদার্থের রূপ সম্পর্কে তোরা জানিস। কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ। এই 3টে স্টেট ছাড়াও কিন্তু আমাদের আরো 2টো পদার্থের স্টেট রয়েছে, সেটা হচ্ছে প্লাজমা স্টেট এবং পোজ আইনস্টাইন বিইসি কনডেনসেশন স্টেট। এই 2টো স্টেট সম্পর্কে একটু বড় হলে তোমরা পড়বে, যদিও প্লাজমা স্টেট সম্পর্কে সামান্য একটা ধারণা তোদের রয়েছে। তো পদার্থ তাহলে 3 রকমের, একটা হচ্ছে কঠিন, দেন তরল, দেন গ্যাসীয়। আরো হয় কি প্লাজমা, যেটা অতিরিক্ত উচ্চ উষ্ণতায় ঘটে থাকে, আর লাস্ট হয় হচ্ছে আচ্ছা এটাকে আমি ইংলিশে লিখে দিই, বিইসি বোস আইনস্টাইন কনডেনসেশন। এটা খুব ঠান্ডা টেম্পারেচারে হয়ে থাকে। তাহলে এই পদার্থের কিছু এক্সাম্পল চলো দেখে নিই। যেমন কাঁচ হচ্ছে কঠিন পদার্থের এক্সাম্পল, জল, বায়ু, এগুলো হচ্ছে সমস্ত তরল আর গ্যাসীয় পদার্থের এক্সাম্পল। বায়ুর মানে গ্যাসীয় পদার্থের মধ্যে রয়েছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এভরি যে গ্যাসিয়াস যে আমাদের চারপাশে ঘিরে রয়েছে বায়ুমণ্ডলে, সবকিছুই হচ্ছে গ্যাসীয় পদার্থের এক্সাম্পল। প্লাজমার এক্সাম্পল হচ্ছে যেটা আমরা সূর্যের মধ্যে বা মানে যে লাভা স্টেটটা, যেখানে গ্যাসীয় পদার্থ যদি উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করা হয় তখন সেই গ্যাসীয় পদার্থটা
ইলেকট্রন বর্জন করে আয়োনাইজড হয়ে যায় বা আয়নিত হয়ে যায়, এই স্টেটটাকে আমরা পদার্থের চতুর্থ অবস্থা বলবো, সেটাকে আমরা বলি হচ্ছে প্লাজমা স্টেট। আর বিইসি স্টেটটা তোমাদের এখন নেই, ওটা পরে পড়বে তোমরা। তো চলো এবারে পদার্থের বিভিন্ন স্টেট সম্পর্কে আমরা একটু ইলাবোরেটলি আলোচনা করি। প্রথমে আছে হচ্ছে কি লেখা আছে, পদার্থের বিভিন্ন অবস্থা, যেমন বললাম কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা। তাহলে কঠিন অবস্থা কি? কঠিন পদার্থ মানে হচ্ছে যে পদার্থের নির্দিষ্ট আকার, আয়তন এবং মানে তাদের অণুগুলো একদম সুন্দরভাবে জালকাকার, বা তুমি বলতে পারো যে তারা সারিবদ্ধভাবে অবস্থান করছে, এই রকম পদার্থকে আমরা বলবো কঠিন পদার্থ, যাদের নির্দিষ্ট কি আছে, আকারও রয়েছে, আয়তনও রয়েছে। তাহলে কঠিন পদার্থের মনে রাখবে আকারও থাকে, আয়তন থাকে, যেটা তরল পদার্থের বা গ্যাসীয় পদার্থের থাকে না। তরলের শুধু আয়তন রয়েছে বাট আকার নেই, তরলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তন দখল করে। যেমন কঠিন পদার্থের কিন্তু নিজস্ব আকার এবং আয়তন দুটোই থাকে। তুমি এই দেখো না, এটাকে তুমি রেখে দাও, ও কিছু একটা দেখ, এই এতটা এতটা জায়গাও দখল করে নিচ্ছে। আবার তুই যদি আকার চিন্তা করিস, এটা সিলিন্ড্রিক্যাল দেখতে, একটা সুঙের মতো দেখতে একটা পদার্থ। তাহলে কঠিন পদার্থের নিজস্ব একটা আকারও রয়েছে, একটা আয়তনও রয়েছে। আর কঠিন পদার্থ যে সমস্ত অণু পরমাণু দিয়ে তৈরি হয়, সেই অণুগুলো দেখতে পাচ্ছিস হয়তো, দেখ একে অপরের সাথে পুরো গায়ে লেগে 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 অবস্থান করছে। অর্থাৎ কঠিন পদার্থের অণুগুলির কঠিন পদার্থের অণুগুলির আন্তঃআণবিক আকর্ষণ বল প্রচণ্ড তীব্র। আন্তঃআণবিক আকর্ষণ বল তীব্র, এবং যার কারণে ফলে অণুগুলির মধ্যের দূরত্ব অনেক কম। মানে এই অণুগুলোর মধ্যে যে ইন্টারমলিকুলার যে স্পেসটা, সেটা কিন্তু ভীষণ কম, এবং কারণটাই হচ্ছে এদের মধ্যে আকর্ষণ অনেক বেশি। এরা একদম একে অপরের সাথে চিপকিয়ে চিপকিয়ে প্রচন্ড ভালোবাসা, চিপকিয়ে চিপকিয়ে থাকতে ভালোবাসে, এবং যার কারণেই কিন্তু কঠিন পদার্থের একটা নির্দিষ্ট আকৃতি বা আকার তৈরি হয়। এই যে তরল পদার্থের অণুগুলোর মধ্যে অতটা তীব্র আকর্ষণ বল না থাকায় তরল পদার্থের অণুগুলো ফেলে থাকে, এরকম চারিদিকে হেবলে হেবলে থাকে। তো তার মানে আর গ্যাসীয় পদার্থের কথা ছেড়েই দে। তো কেন কঠিন পদার্থের একটা সুন্দর শেপ তৈরি হয়? এই যে শেপটা তৈরি হওয়ার একমাত্রই কারণ হচ্ছে অণুগুলো একে অপরের সাথে একদম সুন্দর পরপর পরপর সারিবদ্ধ হয়ে একে অপরের সাথে গায়ে লেগে 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 থাকে, এবং যাতে দেখা যায় যে অণুগুলোর মধ্যে গ্যাপিংটা এতটাই কম, অণুগুলোর মানে শুধুমাত্র কিন্তু তার নিজের জায়গায় এরকম এরকম করে কাঁপতে পারে। না তো তোরা এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াতে পারে, না তারা মানে ঘুরতে পারে, কোনো দিকে যেতে পারবে না, শুধু তার নিজের জায়গা থেকে এরম এরম করে একটু একটু এরকম করে ভাইব্রেট করতে পারে। ঠিক আছে, তাই বলা হয় যে এই কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে অণুগুলি নিজের স্থানে শুধুমাত্র কাঁপতে পারে। ঠিক আছে, তারা কিন্তু তার নিজের অবস্থান পরিবর্তন করতে পারে না। মানে এমন না অণুগুলো একটা অণু এদিক থেকে ছুটে গিয়ে এদিকে চলে যেতে পারলো না, এই অণুটা এখানেই ফিক্সড, এই অণুটা এখানেই ফিক্সড, এখানে এটাই ফিক্সড, এটা কিন্তু কখনোই দৌড়ে গিয়ে এদিকে যেতে পারবে না। তাহলে অণুগুলোর কিন্তু কোনো মানে স্থান পরিবর্তন হয় না কঠিন পদার্থের ক্ষেত্রে। ঠিক আছে, চলো এবার আমরা তরল পদার্থের ক্ষেত্রে দেখব। তরল পদার্থের অণুগুলো কিরকম তা দেখতেই পাচ্ছিস, অণুগুলো কিন্তু একে অপরের থেকে যথেষ্ট দূরে দূরে অবস্থান করছে। কঠিন পদার্থগুলো দেখলে একে অপরের পুরো একদম কাছে কাছে গায়ে গায়ে লেগে, এখানে দেখ যথেষ্ট এদের মধ্যে গ্যাপ রয়েছে, তাই বলা হয়। আর তরল পদার্থের কিন্তু নির্দিষ্ট মানে আয়তন থাকলেও আকার নেই। কারণ আকার হবে কি করে, অণুগুলো তো একে অপরের সাথে দূরে দূরে অবস্থান করছে, এ ওদিকে যাচ্ছে, ও ওদিকে যাচ্ছে, এ ওদিকে যাচ্ছে, মানে আকর্ষণ বলটা এতটা না, মানে মোটামুটি আর কি। আকর্ষণ বল, অণুগুলির আকর্ষণ বল অণুর মধ্যে, অণুর মধ্যে না, অণুগুলির মধ্যে আকর্ষণ বল কঠিন অপেক্ষা কম হওয়ায় এটির অণুগুলি কাঁপতে দৌড়াতে পারে। মানে এরা কিন্তু এদিক ওদিক দৌড়াতে পারে।
দৌড়াতে পারে। ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় তারা কিন্তু স্থান পরিবর্তন করতে পারে। মানে এই অণুটা এখান থেকে ছুটে গিয়ে ধর এদিকে চলে গেল, এটা এদিক থেকে ছুটে গিয়ে এদিকে চলে গেল, তাদের মধ্যে কিন্তু কন্টিনিউয়াস দৌড়াদৌড়ি বা একটা ব্রাউনিয়ান মোশন ঘটতে থাকে। ঠিক আছে, কিন্তু এদের অণুগুলো তাহলে কি, এরা কিন্তু কাঁপতে পারে, দৌড়াতে পারে, এক্সেট্রা। তার মানে স্থান পরিবর্তন মোটামুটি করতে পারে, যেটা কঠিনের পদার্থের অণুগুলো পারে না। তাহলে তরলের এক্সাম্পল কি, জল, দুধ, কেরোসিন, যাবতীয় যে তরল পদার্থগুলো, অ্যালকোহল রয়েছে, সেগুলো হচ্ছে তরলের এক্সাম্পল। কি বলেছে ডেফিনেশনে, যে সাধারণ অবস্থায় পদার্থের নির্দিষ্ট আয়তন রয়েছে, যার নির্দিষ্ট আয়তন রয়েছে কিন্তু আকার নেই। আকার থাকবে কি করে, আকার থাকার জন্য আকর্ষণ বল তীব্র হওয়া উচিত। যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার সে ধারণ করে। যে দেখতে পাচ্ছিস এই যে জলটা এখানে বোতলে রয়েছে, দেখ বোতলটা যেরকম আকার সেই জলটাও কিন্তু সেরকম আকার ধারণ করছে, বাট জলের কিন্তু একটা নির্দিষ্ট আয়তন রয়েছে। ও কিন্তু পুরো বোতলটার আয়তন দখল করেনি, যেটা গ্যাসীয় পদার্থগুলো করে। ঠিক আছে, এবং প্রবাহমানতা রয়েছে, অর্থাৎ প্রবাহী তরল কিন্তু মানে অণুগুলো যেহেতু তার নিজের জায়গা পরিবর্তন করতে পারে, স্থান পরিবর্তন করতে পারে, তাই এরা কিন্তু প্রবাহী বা প্রবাহমানতা এদের মধ্যে রয়েছে। ওকে, এবারে তারপরে রয়েছে আমাদের লাস্ট গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থের অণুগুলো তো আরো একে অপরকে সহ্য করতে পারে না। দেখতে পাচ্ছিস কতটা গ্যাপিং। তাহলে সর্বনিম্ন এদের মধ্যে সর্বনিম্ন অণুগুলির আকর্ষণ বল, আকর্ষণ বল হওয়ায় অণুগুলির দূরত্ব অনেক বেশি এবং গ্যাসের অণুগুলি ব্রাউনীয় গতি দেখায়। ব্রাউনীয় গতি দেখায়, এই ব্রাউনীয় গতি মানে হচ্ছে হ্যাপাজার্ড মুভমেন্ট, মানে এদিক ওদিক ওদিক গতি। মানে দেখ এ এদিকে যেতে পারে, এ এদিকে যেতে পারে, এ এদিকে যায়, ও আবার এদিকে যায়, এ এখানে গিয়ে পাত্রের দেয়ালে ধাক্কা মারছে, ও নিচের দিকে যাচ্ছে, যখন খুশি। মানে এত এদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যে কন্টিনিউ যেদিকে খুশি পারে যেতে পারে, কারণ ওদের মধ্যে আকর্ষণ বলেনি। আকর্ষণ থাকলে না একে অপরকে যথেষ্ট একদম তীব্রভাবে বেঁধে রাখবে। ভালোবাসাই নেই, তাহলে যে যেরকম খুশি দৌড়ে বেড়াচ্ছে, তাই না? এবং এই নেচারটার কারণে গ্যাসের চাপ সৃষ্টি হয়। এই যে অণুগুলো না গিয়ে গিয়ে পাত্রের দেয়ালে দুম দাম করে ধাক্কা মারে এবং সৃষ্টি হয় হচ্ছে গ্যাসের চাপ। তাহলে এই গতিটাকে আমরা কি বলবো, ব্রাউনীয় গতি বলবো। আর এই গতির কারণে বা এই আকর্ষণ বলের এত নিম্ন হওয়ার কারণেই কিন্তু এদের অণুগুলোর মধ্যেকার দূরত্ব সর্বোচ্চ হয়। এই যে দূরত্ব অনেক বেশি মানে হচ্ছে সর্বোচ্চ। ঠিক আছে, আর অণুগুলোর এই নির্দিষ্ট মানে আয়তন তো থাকেই না, এমনকি আকারও থাকে না। অণুগুলোর বলছি, মানে গ্যাসীয় পদার্থের অণুগুলোর আকর্ষণ বল একেবারেই কম হওয়ার ফলে তারা সবসময় এদিক ওদিক এটা ছিটিয়ে থাকে, যার কারণে এদের নির্দিষ্ট আকার এবং আয়তন কিছুই থাকে না। তো গ্যাসের কিন্তু নির্দিষ্ট আকার বা আয়তন কোনোটাই থাকে না। তাহলে এটার এক্সাম্পল কি, যে কোনো বায়ুর মধ্যে থাকা যে কোনো গ্যাস, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন, এক্সেট্রা। ঠিক আছে, এবারে আমরা অবস্থার এই যে 3 রকমের অবস্থা আমরা পড়লাম, এছাড়াও তোমরা আরেকটা অবস্থা পড়বে প্লাজমা স্টেট। যে গ্যাসীয় অবস্থাকে যদি আরো উত্তপ্ত করা হয় তখন যে স্টেটটা আমরা পাই সেটা হচ্ছে প্লাজমা স্টেট, সেটা আমরা পরে আসছি। তার আগে আমরা একটু অবস্থার পরিবর্তন সম্পর্কে জেনে আসি। এই যে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, এটা পরিবর্তনগুলোকে আমরা অবস্থার পরিবর্তন বলে, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থাতে পরিবর্তিত হওয়া। এটা অলরেডি আমরা কোথায় পড়েছি বলতো, তাপ চ্যাপ্টারে পড়েছি। যারা জানিস না এই কনসেপ্টটা, যে বা লিন তাপের কনসেপ্ট এখনো জানিস না, তারা তাপ চ্যাপ্টারের লেকচারটা একদম যথেষ্ট ভালো করে দেখবি, ওখানে কিন্তু আমি খুব ডিটেলসে পড়িয়েছি। অবস্থার পরিবর্তনের ডায়াগ্রাম আমি তাপ চ্যাপ্টারে পড়িয়েছি, যে কঠিন পদার্থ তাপ দিলে কঠিন থেকে তরল হবে, আবার তরল থেকে গ্যাস হবে, তাই তো? তাহলে আমাকে বল, কঠিন থেকে যখন তরল হচ্ছে তাহলে এই প্রসেসটাকে আমরা কি বলবো, গলন প্রসেস বলবো, এবং যাকে আমাদের হিট করতে লাগবে। আবার তরল থেকে যখন গ্যাস হচ্ছে ওই প্রসেসটাকে আমরা কি বলবো, বাষ্পীভবন বলবো। আর যদি উল্টো এক্ষেত্রেও আমাকে তাপ দিতে লাগে, গ্যাস থেকে তরল হওয়ার প্রসেসটাকে আমরা ঘনীভবন বলবো। এক্ষেত্রে কিন্তু তাপ বর্জন করতে লাগে, তাই তো? আর এই যে কঠিন থেকে তরল হওয়ার জন্য যে তাপটা প্রয়োজন, এই তাপটাকে বলা হয় লিন তাপ।
মনে আছে তো লিন তাপের কনসেপ্ট? লিন তাপ হচ্ছে এমন একটা তাপ যেটা শুধুমাত্র পদার্থের অবস্থার পরিবর্তন করতে হেল্প করে, টেম্পারেচারের পরিবর্তন না করিয়েই। টেম্পারেচার পরিবর্তন হবে না, বাট সির্ফ অবস্থার পরিবর্তন হবে। তার মানে অণুগুলোর যে আকর্ষণ বলগুলোকে ভাঙতে যে তাপ সাহায্য করে সেটাই হচ্ছে আমাদের এই লিন তাপ। আসছি আমি। আর তরল থেকে যখন কঠিন হয় এটাকে বলা হয় কঠিনীভবন। এক্ষেত্রে কিন্তু তাপ বর্জন হয়। ঠিক আছে? তো এই যে বলছি কঠিন থেকে তরল হয়ে গেল একটা। তুই ধর বরফ রেখেছিলি বাটিতে, এরকম বরফ আছে রাখা। এবার অনেকক্ষণ এটা তো বরফের টেম্পারেচার ধর -10 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আমি ধরে নিলাম। তো অনেকক্ষণ ধরে রাখার পর বাটিটার মধ্যে কি হবে, আস্তে আস্তে বরফটা গলতে শুরু করবে। এবং আস্তে আস্তে প্রথমেই গলতে শুরু করবে না, প্রথমে কি হবে, -10 থেকে দেখা যাচ্ছে এখন বরফের টেম্পারেচারটা হয়ে গেছে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার তুই থার্মোমিটারের সাহায্যে যখন দেখছিস সেটার টেম্পারেচার 0 ডিগ্রি হয়ে গেছে। আর আমরা জানি 0 ডিগ্রি হচ্ছে বরফের গলনাঙ্ক। 0 ডিগ্রি কি হচ্ছে বরফের গলনাঙ্ক। আচ্ছা, গলনাঙ্ক মানে কি? গলনাঙ্ক মানে হচ্ছে যে টেম্পারেচারে বরফ গলে তরলে পরিণত হয়। মানে যে কোনো গলনাঙ্ক মানে হচ্ছে কঠিন পদার্থ যে টেম্পারেচারে গলে তরলে পরিণত হয় সেই টেম্পারেচারটাকে আমরা গলনাঙ্ক বলবো, এবং যেখানে চাপ স্থির থাকতে হবে। কারণ চাপের ওপরে, বায়ুমণ্ডলীয় চাপের ওপরে কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলো নির্ভর করে। চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে, এগুলো আমি পড়িয়েছি সমস্ত কিছু, তো তোমরা দেখে নেবে। তো বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি টেম্পারেচার। আর গলনাঙ্ক ডেফিনেশনটা কি? প্রমাণ চাপে যে উষ্ণতায় কঠিন পদার্থ গলে তরল হয়ে যায় তাকেই আমরা গলনাঙ্ক বলবো। আর স্ফুটনাঙ্ক মানে হচ্ছে প্রমাণ চাপে যে উষ্ণতায় তরল ফুটে বাষ্প হয়ে যায়। তো এবার দেখবো এই তরলটা আস্তে আস্তে মানে সরি এই বরফটা আস্তে আস্তে জলে পরিণত হচ্ছে। তার মানে কি, সে কঠিন থেকে সে তরলে পরিণত হচ্ছে। তাহলে কঠিন থেকে তরলে পরিণত হতে গেলেও তো বাইরে থেকে তাপ গ্রহণ করছে, বাইরে থেকে ওকে তাপ গ্রহণ করতে হবে। তো বাইরে থেকে ও গ্রহণ করছে হচ্ছে তাপ, সারাউন্ডিং থেকে তাপ গ্রহণ করছে, তাই না? তাই জন্যই তো কঠিন থেকে তরল হচ্ছে, তাপ ছাড়া তো আর তরল হবে না। তো এই যে কঠিন থেকে তরল হওয়ার জন্য যে তাপের প্রয়োজনটা হচ্ছে, এই তাপটাকেই বলা হয় গলনের লিন তাপ। গলনের লিন তাপ, যেটা বরফের ক্ষেত্রে হয় 80 ক্যালোরি/গ্রাম। ঠিক আছে? এবার এই গলনের লিন তাপের কাজটা কি? কাজটা হচ্ছে কঠিন পদার্থ বা বরফ রূপে যখন ছিল, তো তখন তাদের মধ্যে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল তীব্র ছিল। এই কঠিন অবস্থায় যখন বরফটা আছে, বরফের অণুগুলোর আকর্ষণ বল তীব্র। এই গলনের লিন তাপ এর কাজ হচ্ছে, এর কাজ মানে এই যে বাইরে থেকেও যে লিন তাপটা শোষণ করলো, এর কাজ এই আকর্ষণ বল ভেঙে কঠিন থেকে তরলে পরিণত করা। কিন্তু কোনো কিন্তু উষ্ণতা অপরিবর্তিত রেখে, উষ্ণতা কিছু চেঞ্জ হবে না। এই যে 0 ডিগ্রি আছে, 0 ডিগ্রিতেই থাকবে, কিন্তু উষ্ণতা অপরিবর্তিত রেখে। তাহলে লিন তাপের কাজ আই থিঙ্ক বোঝা গেছে। এই যে কঠিন থেকে যখন তরল হচ্ছে সেই সময় যে লিন তাপ, যেই তাপটাও গ্রহণ করছে, সেই তাপটা কিন্তু 0 ডিগ্রিতেই ফিক্স রাখছে টেম্পারেচার, কিন্তু শুধুমাত্র এই অণুগুলোর মধ্যে যে তীব্র আকর্ষণ বল ছিল, এই যে অণুগুলোর যে তীব্র আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকেও এই তাপটা যেই না গ্রহণ হচ্ছে বাইরে থেকে, এই তাপটা কি করছে, অণুগুলোর মধ্যে যে একটা সুন্দর শৃঙ্খল বন্ধন, সেই বা আকর্ষণ বলটাকে ভেঙে দিয়ে ও কিন্তু অণুগুলোকে দূরে 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 পাঠিয়ে দিচ্ছে। এবং দূরে দূরে চলে যাওয়া মানেই কি, বস্তুটা তখন তরলে পরিণত হচ্ছে কঠিন থেকে লিন তাপ গ্রহণের মাধ্যমে। এটা হচ্ছে সবুজটা হচ্ছে কি লিন তাপ গ্রহণের মাধ্যমে ও পরিণত হচ্ছে তরলে। এবার তুই যদি জিনিসটাকে আরো গরম করতে শুরু করিস, পুরোটা ধর তরল হয়ে গেল, এখন এই বাটিতে পুরোটা হয়ে গেছে, এখন পুরোটা তরল হয়ে গেছে।
এটা পুরোটা তরল হয়ে গেল, বাট আমার তাতেও খুশি না, আমি কন্টিনিউ হিট করছি, হিট করতে আরম্ভ করছি। তাহলে এবার কি হবে, একটা টাইমে 0 ডিগ্রি থেকে এটা আমি ধরলাম 100 ডিগ্রিতে পৌঁছালো, টেম্পারেচার 100 ডিগ্রিতে পৌঁছালো জলের। তাহলে এখন কি হবে, জলটা শুরু হবে বাষ্পীভূত হওয়া, জলটা এখন বাষ্পীভূত হতে শুরু করবে। এই সময় বাষ্পীভূত হওয়ার সময় টেম্পারেচার কিন্তু সব সময় ফিক্স থাকবে 100 ডিগ্রি। এই সময় ও যে তাপটা গ্রহণ করছে, যে তাপটাকে ও এই যে এখান থেকে যে গ্রহণ করছে, এই তাপটাকে বলা হয় বাষ্পীভবনের লীন তাপ, যেটা জলের ক্ষেত্রে 540 ক্যালোরি পার গ্রাম। এই বাষ্পীভবনের লীন তাপের কাজ কি? এই লীন তাপটার কাজ হচ্ছে তরলের অণুগুলির মধ্যে আকর্ষণ বল কমানো। এই যখনই আকর্ষণ বলটা এই লীন তাপটা কমিয়ে দেবে, সাথে সাথে তরলের অণুগুলো একে অপর থেকে আরো দূরে চলে যেতে থাকবে। মানে এই আকর্ষণ বলটাকে ভাঙতে সাহায্য করছে এই বাষ্পীভবনের লীন তাপ। যার ফলে কি হবে, এখন তরলের অণুগুলো, যেটা এখানটায় ধর তরলের অণুগুলো এরকম এরকম ছিল, তো অণুগুলো এরকম এরকম ছিল, কিন্তু বাইরে থেকে বাষ্পীভবনের লীন তাপ যখনই শোষণ করছে, বাষ্পীভবনের লীন তাপ ও যখনই শোষণ করছে, সাথে সাথে অণুগুলো একে অপরের থেকে প্রচুর দূরে চলে গেল। এই যে দেখ, এরা হচ্ছে, এটাকে বলা হয় গ্যাসীয় অবস্থা, গ্যাসীয় নেচারে চলে গেল, এবং তার জন্য কে হেল্প করলো, এই বাষ্পীভবনের লীন তাপটা হেল্প করলো। তাহলে এক্ষেত্রে বাষ্পীভবনের লীন তাপ কিন্তু কখনো টেম্পারেচার বাড়াতে সাহায্য করছে না, টেম্পারেচার ভাই 100তেই রয়েছে, কমানো কিন্তু টেম্পারেচার ফিক্সড রেখে, টেম্পারেচার না বাড়িয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে হেল্প করছে হচ্ছে বাষ্পীভবনের লীন তাপ। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকটা অবস্থার পরিবর্তন বুঝে গেছি, ক্লিয়ার? ওকে। আবার কিন্তু ডিরেক্ট কঠিন থেকে তরলে না গিয়ে কঠিন থেকে ডিরেক্ট গ্যাসে পরিণত হয়ে যায় কোন কিছু এমন পদার্থ রয়েছে, যেমন তোর কর্পূর, আয়োডিন, ন্যাপথলিন এক্সেট্রা। এই প্রসেসটাকে আমরা বলি ঊর্ধ্বপাতন, যেটার এক্সাম্পল হচ্ছে কর্পূর, আয়োডিন, নিশাদল। নিশাদল, নিশাদল মানে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এক্সেট্রা। এরা হচ্ছে ডিরেক্ট কঠিন থেকে তাপ দিলে ডিরেক্ট গ্যাসে বা বাষ্পে পরিণত হয়, তাপ দিতে লাগে এখানে। এই রকম টাইপের পদার্থগুলোকে বলা হয় উদ্বায়ী পদার্থ। এরা কি, এরা হচ্ছে উদ্বায়ী পদার্থ, ঠিক আছে। আবার এদেরকে যদি ঠান্ডা করা হয় তাহলে আবার ডিরেক্ট কঠিনে পরিণত হয়, এটাকে বলা হয় অবক্ষেপণ। তাহলে বোঝা গেছে, তাহলে এই স্ট্রাকচারটা আশা করি ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই যে পদার্থটা কখনো কঠিন থেকে তরল হচ্ছে বা তরল থেকে গ্যাস হচ্ছে, এটা কিসের উপর ডিপেন্ড করে বলতো? মানে কোনো একটা পদার্থের অবস্থা ডিপেন্ড করে হচ্ছে ওই বস্তুটার সারাউন্ডিং এর উষ্ণতার ওপরে আর বায়ুমণ্ডলীয় চাপের ওপরে। কারণ চাপ চেঞ্জ হলে কিন্তু এই টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বদলে যায়, তার মানে কিন্তু তখন এই কঠিন থেকে তরল অবস্থা বা তরল থেকে গ্যাসীয় অবস্থা, অবস্থার পরিবর্তনে সেক্ষেত্রে বিঘ্ন ঘটে। তো তার মানে এই পদার্থের অবস্থাগুলো কিসের উপর ডিপেন্ড করছে? পদার্থের অবস্থা ডিপেন্ড করছে হচ্ছে দুটো বিষয়ের ওপরে, সেটা হচ্ছে টেম্পারেচারের ওপরে, এই যে দেখ লেখা আছে, উষ্ণতার উপরে ডিপেন্ড করছে, এবং ডিপেন্ড করছে হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের উপরে। এই দুটো বিষয়ের উপরে হচ্ছে পদার্থের ভৌত অবস্থা নির্ভর করে। মনে থাকবে, টেম্পারেচার চেঞ্জ হলে কঠিন থেকে তরল হচ্ছে, তরল থেকে গ্যাস হচ্ছে, আবার উল্টো হয়ে যাচ্ছে, আবার কিন্তু ডিপেন্ড করছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের উপরে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা পদার্থের অবস্থার পরিবর্তন তো লিখে দিয়েছি, যা যা বললাম তাই লেখা আছে, যে কঠিন পদার্থকে যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে কঠিন থেকে তরল হয়ে যায়। দেখা আছে, দেখ, যে কোনো উষ্ণতাতেই কাঁপে, কঠিন পদার্থ নর্মালি অণুগুলো যে কোনো উষ্ণতাতে কাঁপতে পারে, স্থান পরিবর্তন করে না। কিন্তু কঠিনকে যদি গরম করা হয় তাহলে অণু পরমাণুগুলোর কম্পনের মাত্রা বা তাদের গতিশক্তি এতটাই বৃদ্ধি পায় যে তাদের আকর্ষণ বল এক সময় ভেঙে গিয়ে তাদের অণুগুলো একে অপর থেকে দূরে সরে যায় এবং তখন তারা তরলে পরিণত হয়। এবং এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে গলন, আর যে টেম্পারেচারটা হয় সেটা হচ্ছে গলনাঙ্ক বলা হয়। আর তরলকে যদি উষ্ণতা বৃদ্ধি করা হয়
তরল পদার্থের নর্মালি অণুগুলোর গতিশক্তি এমনিই থাকে, কিন্তু উষ্ণতা বৃদ্ধি করলে গতিশক্তি আরো বৃদ্ধি পেতে থাকে এবং বৃদ্ধি পেতে থাকতে থাকতে এমন একটা সময় আসে যখন অণুগুলোর আকর্ষণ বলটা এতটাই কমে যায় যে অণুগুলো তখন গ্যাসীয় পদার্থে পরিণত হয় এবং সেই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে বাষ্পীভবন বা বাষ্পে পরিণত হয়। এবং টেম্পারেচার, যে টেম্পারেচারে সেটা হয় সেটাকে বলা হয় মানে স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক বলা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা চলে আসবো ঊর্ধ্বপাতন সম্পর্কে। অলরেডি আমি বলে দিয়েছি, যখন কোনো পদার্থ বিশেষ কিছু পদার্থ, এটা সবার ক্ষেত্রে হয় না, বিশেষ কিছু পদার্থ যখন কঠিন থেকে তাপ দিলে ডিরেক্ট বাষ্প হয়ে যাচ্ছে, মাঝখানে তরল স্টেটটা থাকছে না। যেমন কি বললাম, কর্পূর, কোথায় লেখা আছে, কর্পূর, আয়োডিন, ন্যাপথলিন, তারপরে কঠিন কার্বন ডাই অক্সাইড, মানে সলিড ড্রাইটাকে ড্রাই আইস বলা হয়। এরা হচ্ছে কঠিন থেকে সরাসরি বাষ্প হয়ে যাওয়ার প্রসেসটাকে আমরা কি বলবো, ঊর্ধ্বপাতন বলবো। মাঝখানে সলিড যে লিকুইড স্টেটটা থাকে না। আর লাস্ট যেটা আছে, আমরা পড়লাম কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প, এগুলো সব পড়েছি। কিন্তু বাষ্প বা গ্যাসীয় অবস্থাকেও যদি আরো হিট করা হয়, তখন কি হয়, গ্যাসের অণুগুলোর মধ্যে যে ইলেকট্রনস গুলো রয়েছে তারা এক্সাইটেড হয়ে ইলেকট্রনগুলো পরমাণুগুলো থেকে বেরিয়ে যেতে শুরু করে। আবার বলছি, লেখা আছে, দেখ কি বলা হয়েছে, দেখ প্রচন্ড গরম গ্যাসীয় অবস্থা যার মধ্যে আলাদা দ্বারা প্রথম থেকে বলি, যে যদি আমরা গ্যাসের উষ্ণতাকে আরো বাড়াই তাহলে দেখা যাবে যে খুব বেশি উষ্ণতায় গ্যাসের অণুগুলো ভেঙে পরমাণুতে পরিণত হবে, কারণ অণুগুলো তো পরমাণু দিয়ে তৈরি হয়েছে, তো অণুগুলো পরমাণুতে পরিণত হবে। এবং একটা সময় আসবে পরমাণু থেকে ইলেকট্রনগুলো কিন্তু বেরিয়ে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট। কি হবে একটা সময়, তারপর একটা সময় আসবে যেখানে পরমাণুগুলো ইলেকট্রন থেকে, মানে ইলেকট্রনগুলো পরমাণু থেকে আলাদা হয়ে যাবে। অর্থাৎ পরমাণুগুলো ধর এরকম ছিল, প্রথমে ধর অণু অবস্থায় ছিল, এরকম একাধিক পরমাণু মিলে অণু অবস্থায় রয়েছে। যেই না এটাকে হিট করা হচ্ছে বাইরে থেকে, সাথে সাথে অণুগুলো ভেঙে গিয়ে পরমাণুতে আলাদা আলাদা সেপারেট হয়ে যাচ্ছে। তুই যদি আরো বাইরে থেকে হিট করতে শুরু করিস তাহলে দেখা যাবে এই যে পরমাণু থেকে ইলেকট্রনগুলো এবারে ইজেক্ট হতে শুরু করবে, ইলেকট্রনগুলো বেরিয়ে যেতে শুরু করবে। ঠিক আছে, দেখা যায় পরমাণুগুলো থেকে ইলেকট্রনগুলো পটপট করে বেরিয়ে যেতে শুরু করে, ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। এবার ইলেকট্রন বেরিয়ে গেলে পরমাণুটা কিসে পরিণত হবে, ক্যাটায়নে পরিণত হবে। এখন ইলেকট্রন যদি নির্গত হয় কোনো পরমাণু থেকে, তাহলে এই পরমাণুগুলো কিসে পরিণত হবে, ক্যাটায়নে পরিণত হবে, ক্যাটায়ন হয়ে যাবে এই পরমাণুগুলো। তাই জন্যই বলা হয়েছে যে নিউক্লিয়াসের আকর্ষণ বল তখন আর পরমাণুগুলোর ইলেকট্রনগুলোকে ধরে রাখতে পারে না, কারণ এত টেম্পারেচার তখন হয়ে যায় যে ওই নিউক্লিয়াসগুলো আর ইলেকট্রনগুলোকে ধরে রাখতে পারে না, যার ফলে এই স্টেটটাকে, যেখানে ইলেকট্রনগুলো বেরিয়ে গেছে, ক্যাটায়ন রূপে সমস্ত পরমাণুগুলো রয়েছে, গ্যাসীয় পরমাণুগুলো, এই স্টেটটাকে আমরা বলি প্লাজমা স্টেট, এবং এটাকে বলা হয় পদার্থের চতুর্থ অবস্থা। ঠিক আছে, যেটা সূর্যের মধ্যে দেখতে পাওয়া যায়। সূর্যের যে এত উচ্চ উষ্ণতার সৃষ্টির কারণটাই হচ্ছে এটা। আচ্ছা, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আর আমি বোঝাতে চাইছি না, আমার অলরেডি বোঝানো হয়ে গেছে। এবার আমরা চলে আসছি পদার্থের ধর্ম সম্পর্কে। দেখ, এই যে কঠিন, তরল, গ্যাস, এই যে বিভিন্ন পদার্থগুলো আমরা জানলাম, তাদেরকে আমরা বিভিন্ন বৈশিষ্ট্যের সাহায্যে চিনতে পারবো, তাই না? এই যে আমরা যদি এখন অক্সিজেন গ্যাস বলি, অক্সিজেন গ্যাসকে কি বৈশিষ্ট্যের সাহায্যে চিনবো? তো সেই বৈশিষ্ট্যগুলোর জন্য আমরা বিভিন্ন ধর্ম আলাদা আলাদা করে ভাগ করি। তো এরকম দুটো ধর্ম আমরা শিখবো, একটা হচ্ছে ভৌত ধর্ম, একটা হচ্ছে রাসায়নিক ধর্ম। পদার্থকে চিহ্নিত করার জন্য দেখ লেখা আছে, প্রতিটা পদার্থের কতগুলো নিজস্ব বিশেষ গুণ থাকে, নিজস্ব বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যর সাহায্যে আমরা ওই পদার্থগুলোকে চিনতে পারি। যেমন তুই যদি এক্সাম্পল নিস যে অক্সিজেন গ্যাস হচ্ছে বর্ণহীন, গন্ধহীন, কিন্তু অ্যামোনিয়া গ্যাস হচ্ছে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত। তার মানে ডিফারেন্ট গ্যাসের ডিফারেন্ট ডিফারেন্ট ধর্ম রয়েছে। বা কঠিন পদার্থের গুলো যদি চিন্তা করিস, যে তুই দেখ না, বরফের যেরকম, জলের যেরকম দেখতে হয়, তেলকে নিশ্চয়ই সেরকম দেখতে হয় না। তার মানে পুরো আকার আকৃতি, তাদের অণুগুলোর, তাদের যে বাইরের বাহ্যিক অবস্থা কমপ্লিটলি আলাদা, তাদের কালার আলাদা, তাই না? তো সমস্ত বস্তুরই কিন্তু বিভিন্ন বিভিন্ন নেচার থাকে। তো সেই নেচারগুলোকে হতে পারে বাইরে থেকে আমরা দেখে বুঝতে পারছি, অথবা ভেতরের আন্তঃআণবিক গঠন থেকেও আমরা বুঝতে পারি। তো বাইরে থেকে বাহ্যিকভাবে দেখে তার কি বুঝতে পারি, তার কালার বুঝতে পারি, তার স্মেল বুঝতে পারি, তার সেই ওই বস্তুটার ঘনত্ব বুঝতে পারি, সেই বস্তুটা কোথায় দ্রবীভূত হচ্ছে সেটা বুঝতে পারি, দ্রাব্যতা বুঝতে পারি। মানে বাইরে থেকে দেখে কোনো একটা বস্তুর বা কোনো একটা পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য, ওগুলোকে অ্যানালাইসিস করাটাকে বলা হয়, ওই বাইরে থেকে দেখে যেটাকে আমরা বুঝতে পারছি সেইটাকে বলা হয় ভৌত ধর্ম।
আবার বলছি, যেমন এখন দেখ এই যে পেনটা, এই পেনটাকে দেখে আমি কি বুঝি, পেনটার কালার কালো, পেনটা হচ্ছে একটা সলিড কঠিন পদার্থ, এটাকে জলের মধ্যে দিলে ওটা গুলবে না, এটার টেম্পারেচার আমি মেপে বুঝতে পারবো, আমি এটাকে কত টেম্পারেচার এই পেনটা গলে যাবে সেই টেম্পারেচারটা মেজার করতে, মানে বাইরে থেকে দেখে আমরা এই বৈশিষ্ট্যগুলো বুঝতে পারছি। বাট ওই পেনটার কোনো স্মেল আছে কিনা সেটা বুঝতে পারবো। তার মানে আমরা বাইরে থেকে দেখে যে সমস্ত ধর্ম সম্পর্কে আমরা বুঝতে পারছি, সেই বা বৈশিষ্ট্য সম্পর্কে বুঝতে পারছি, সেটাকে আমরা বলবো ভৌত ধর্ম। বাট আমি এক্ষেত্রে কিন্তু বাইরে থেকে দেখে বুঝতেই পারবো না এটার মধ্যে এই পদার্থের অণুগুলোর কি কি বৈশিষ্ট্য রয়েছে, তারা কোন রিয়াকশনে পার্টিসিপেট করবে, এগুলোকে আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারবো। বা এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করলে কি হবে কি না হবে, এগুলো কিন্তু আন্ত আণবিক গঠন বা আন্ত আণবিক যে বৈশিষ্ট্য, তাদের রাসায়নিক বিক্রিয়া করার টেন্ডেন্সি, এটা কিন্তু আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারি না। এই বৈশিষ্ট্যগুলোকে আমরা বলি রাসায়নিক ধর্ম। তাহলে ভৌত ধর্ম আর রাসায়নিক ধর্ম, এই দু ধরনের বৈশিষ্ট্যের সাহায্যে আমরা বা এই দুই ধরনের ধর্মের সাহায্যে আমরা পদার্থকে চিনতে পারি। এক হচ্ছে ভৌত ধর্ম, একটা হচ্ছে রাসায়নিক ধর্ম। এই ভৌত ধর্ম মানে হচ্ছে বাহ্যিক ধর্ম বলা হয় এটাকে, বাহ্যিক ধর্ম, যেটা বাইরে থেকে দেখেই বুঝতে পারা যায়, যে সমস্ত ধর্মকে যার আন্ডারে পড়ে হচ্ছে বর্ণ, গন্ধ, গলনাঙ্ক, স্ফুরণাঙ্ক, দ্রাব্যতা, ঘনত্ব এক্সেট্রা। আর রাসায়নিক ধর্ম মানে হচ্ছে আন্ত আণবিক ধর্ম। ঠিক আছে, যেটাকে বাইরে থেকে দেখলে বোঝা যায় না। তো চলো আমরা ভৌত ধর্ম সম্পর্কে একটা ছবি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ভৌত ধর্ম। দেখ, এটার একটা পদার্থ রাখা আছে, এটা হচ্ছে ধাতুর, এটা সোনার, সোনার জিনিসের কিরকম চকচকে লাস্টার থাকে, উজ্জ্বলতা থাকে, বা তার ওই পদার্থটা কতটা কাঠিন্য, কতটা কঠিন, তরল না গ্যাস, তার কাঠিন্য কতটা, হার্ডনেস কতটা, সেটা আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারি। ওইটা ডাকটাইল কিনা, মানে তুই ওটাকে বেঁকাতে পারছিস কিনা, ওটাকে নমনীয় কিনা, সেটা কিন্তু আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারি না। তুই যদি ইজিলি বেঁকাতে পারিস তাহলে ওটা নমনীয়, তুই যদি বেঁকাতে গেলে ওটা ফট করে ভেঙে যায় তাহলে ওটা নমনীয় নয়। তাহলে নমনীয়তা, তারপরে হচ্ছে মেলিয়াবিলিটি। মেলিয়াবিলিটি মানে হচ্ছে ওই সরি ভুল বললাম, মেলিয়াবিলিটি মানেই হচ্ছে তাকে বাঁকাতে পারছি কিনা। আর ডাকটাইল মানে হচ্ছে ওই পদার্থটাকে কতটা সরু করে তারে পরিণত করা যায় কিনা। মানে তুই যদি পদার্থটাকে কাটিস, কাটতে 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 যদি তুই খুব সূক্ষ্ম তার, মানে খুব সরু মানে তারে পরিণত করতে পারিস, তাহলে বলা হয় ওটা হচ্ছে খুব ডাকটাইল ম্যাটেরিয়াল। মানে ওটাকে বলা হয় খুব মানে ফ্লেক্সিবল, খুব সুন্দরভাবে, যেমন অর্নামেন্টস যখন তৈরি হয়, যে সোনাকে খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবে কাজ করা হয়, বিভিন্ন অর্নামেন্টস, যেমন ধর এই আংটিটার উপরে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা পসিবল হয়। কিন্তু লোহাকে কিন্তু অত সূক্ষ্ম সূক্ষ্মভাবে কাজ করা যায় না। লোহার কোনো ম্যাটেরিয়াল বা লোহার পদার্থকে অত সূক্ষ্ম সূক্ষ্ম তারে ইয়ে করা যায় না, ডিজাইন করা যায় না। তার কারণ লোহার ডাক্টিলিটি সোনার থেকে অনেকটা কম, অর্থাৎ ওর যে প্রসারযতাটা কিন্তু যথেষ্ট কম। ঠিক আছে, তারপরে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, অর্থাৎ ঘন, বয়লিং পয়েন্ট মানে হচ্ছে স্ফুটনাঙ্ক, মেল্টিং পয়েন্ট হচ্ছে গলনাঙ্ক, তাদের ডেন্সিটি মানে ঘনত্ব, এগুলো সবকিছু হচ্ছে বাহ্যিক ধর্ম। বাট কেমিক্যাল প্রপার্টি অর্থাৎ রাসায়নিক ধর্মের মধ্যে কারা কারা পড়ছে, দেখ পুরোপুরি আন্ত আণবিক ধর্মগুলো, যেমন হচ্ছে সেটা মানে ফ্লেমেবল কিনা, অর্থাৎ সেটা দাহ্য কিনা, অর্থাৎ আগুন জ্বলবে কিনা, সেটা কিন্তু বাইরে থেকে দেখে আমি বুঝতে পারবো না যতক্ষণ না আমি ওটাকে আগুন ধরাচ্ছি। সেটা তেজস্ক্রিয় কিনা, সেটা টক্সিক কিনা, বিষাক্ত কিনা, সেটা মানে তার আম্লিকত্ব বা খারত্ব কতটা, তো এগুলো কিন্তু আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারবো না। তো বাইরে থেকে যাদেরকে দেখে বুঝতে পারবো তা সেটার মধ্যে হচ্ছে আমাদের ভৌত ধর্ম, যার কি কি রয়েছে, তার রয়েছে দেখ লেখা আছে, পদার্থের যে সমস্ত ধর্মের সাহায্যে আমরা শুধুমাত্র পদার্থের বাহ্যিক অবস্থা বা পরিচয়টা পাই। পদার্থের কি পাই? বাহ্যিক অবস্থা, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিচয় পাওয়া যায়, সেই ধর্মগুলোকে আমরা বলবো হচ্ছে ভৌত ধর্ম। তাহলে ভৌত ধর্মের বর্ণনা থেকে মনে রাখবে, আমরা অভ্যন্তরীণ গঠনের, অর্থাৎ পদার্থের অণুগুলোর কি নেচার, সেই সম্পর্কে আমরা কিচ্ছু জানতে পারি না। আবার বলছি, ভৌত ধর্ম হচ্ছে বাহ্যিক ধর্ম, যার সাহায্যে আমরা কিন্তু পদার্থের আন্তঃআণবিক নেচার সম্পর্কে বা রাসায়নিক গঠন, তার রাসায়নিক বিক্রিয়া করার টেন্ডেন্সি সম্পর্কে আমরা কিচ্ছু জানতে পারি না। আর ভৌত ধর্ম থেকে এই যে আমরা বলছি কি, যে একটা লোহার টুকরো হচ্ছে কঠিন, এই কালার এরকম দেখে বোঝা যাচ্ছে, তো তো আমরা কিন্তু বলতে পারি না লোহার টুকরোটার মধ্যে যে অসংখ্য অণুগুলো রয়েছে ওই অণুগুলোর কালারও ওরকম হবে, এটা কিন্তু না। অসংখ্য অণু, যেখানে কোটি 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 অণুগুলো মিশে মানে একে অপরের সাথে সংযুক্ত হয়ে লোহার একটা রড তৈরি করেছে। আমি কখনোই বলতে পারি না যে ওই লোহার রডের মধ্যে যে অণুটা দিয়ে তৈরি হয়েছে সেই লোহার রডের মধ্যে থাকা অণুটারও কালারটা ওরকম ব্রাউনিশ হবে,
এমন কিন্তু আমি বলতে পারি না। তো ভৌত ধর্ম মানে হচ্ছে পুরো একটা বাহ্যিক ধর্ম, যেখানে অসংখ্য অণু একে অপরের সাথে সংযুক্ত হয়ে ওই পুরো মেটাল বা ওই পুরো রডটা তৈরি করছে, ওই পদার্থটা তৈরি করছে। তার আন্তঃআণবিক গঠন বা অণুগুলোর ধর্ম সম্পর্কে ভৌত ধর্মে কোনো আইডিয়া পাওয়া যায় না। ওকে, আর এরপর কি বলেছে, এর এর সাহায্যে আমরা কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় আদৌ আদৌ অংশগ্রহণ করবে কি করবে না, বা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কেও আমরা কিছু জানতে পারি না। আচ্ছা, তাহলে ভৌত অবস্থার মধ্যে কি কি পড়ে? বর্ণ, কালার দেখে আমরা বুঝতে পারি, গন্ধ দেখে আমরা বুঝতে পারি কোনো কিছুর গন্ধ আছে নাকি, যেমন ন্যাপথলিনের একটা সুন্দর গন্ধ রয়েছে, অ্যামোনিয়া গ্যাসের একটা তীব্র ঝাঁঝালো গন্ধ রয়েছে, হাইড্রোজেন সালফাইডের একটা পচা ডিমের মতো গন্ধ রয়েছে। তো এগুলো থেকে আমরা বুঝতে পারি যে ওটা কোনটা কি গ্যাস, ঠিক আছে। স্পর্শ করে আমরা বুঝতে পারি, যেরকম তুই যদি গ্রাফাইটকে ধরিস, গ্রাফাইটকে ধরলে দেখে মনে হবে যেন পিচ দিয়ে মানে পিছল জাতীয় একটা পদার্থ, পিচ্ছিল টাইপের একটা কঠিন পদার্থ। তুই যদি জলকে ধরিস, টাচ করলে তুই বুঝতে পারবি আচ্ছা এটা জল, এটা তরল পদার্থ। এই বিভিন্ন পদার্থকে হাত দিয়ে স্পর্শ করলেও কিন্তু তার নেচার সম্পর্কে বুঝতে পারা যায়, ঠিক আছে। আচ্ছা, আর কি কি রয়েছে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এটাও হচ্ছে ভৌত ধর্মের আন্ডারে পড়ে। সেই বস্তুটা কোন টেম্পারেচারে গলে যাচ্ছে, কোন টেম্পারেচারে ফুটছে, সেটা তো আমরা বাইরে থেকে দেখেই বুঝতে পারছি, তাই না? তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সম্পর্কে আমরা জানতে পারি, তার ঘনত্ব সম্পর্কে জানতে পারি যে ওই পদার্থটা কতটা ঘন কি ঘন নয়। যদি দেখি দুধ, দুধ আর জল কোনটা বেশি ঘন, দুধ বেশি ঘন দেখেই বুঝতে পারছি আমরা, তাই না? আর চৌম্বক ধর্ম, কোনো পদার্থ চৌম্বক দ্বারা আকর্ষিত হচ্ছে কি হচ্ছে না, সেটাও কিন্তু আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারবো। যেমন লোহা, নিকেল, কোবাল্ট, এদেরকে চুম্বক দ্বারা আকর্ষণ করা যায়। বাট আমি যদি একটা তামার জিনিসকে আমি চুম্বক দিয়ে আকর্ষণ করতে চাই, তাহলে কি চুম্বকটা ওই তামার জিনিসকে বা অন্য কোনো প্লাস্টিক এদেরকে আকর্ষণ করবে না? তাহলে চুম্বক ধর্মটাও কিন্তু একটা ভৌত ধর্মের আন্ডারে পড়ে, যার মধ্যে দিয়ে লোহা, নিকেল, কোবাল্ট ছাড়া অন্য কোনো পদার্থকে কিন্তু চুম্বক আকর্ষণ করে না। ওকে, এই জন্য এদেরকে বলা হয় চৌম্বক পদার্থ। এদেরকে কি বলা হয়? চৌম্বক পদার্থ। ওকে, আচ্ছা, এরপরে আমরা পড়বো হচ্ছে ভৌত পরিবর্তন সম্পর্কে। দেখ, ভৌত পরিবর্তন মানে হচ্ছে বাহ্যিক পরিবর্তন, যেখানে আন্তঃআণবিক পরিবর্তন হবে না। আর সেই পরিবর্তনটা হবে হচ্ছে রিভার্সেবল। তুই ধর বরফকে গলিয়ে দিলি, বরফ থেকে জল হয়ে গেল, ঠিক আছে। এমন কি হলো, তুই যদি জলটাকে আবার ঠান্ডা করে দিস, ও কিন্তু আবার বরফে পরিণত হয়ে যাবে। তার মানে রিভার্সেবল, মানে ওটা কিন্তু পরিবর্তনশীল। এটাকে বলা হয় বাহ্যিক পরিবর্তন। এবার ধর তুই বরফকে আবার গরম করতে করতে বাষ্প করে দিলি, ওই বাষ্পকে ঠান্ডা করলে কিন্তু আবার বরফে পরিণত হওয়া পসিবল। এই টাইপের পরিবর্তনটা, যেটাকে আবার পুনরায় ফিরে পাওয়া পসিবল, যেখানে বস্তুর আন্তঃআণবিক গঠনের কিছু পরিবর্তন হচ্ছে না বা নতুন কোনো পদার্থ তৈরি হচ্ছে না, সেই পরিবর্তনটাকে আমরা বলবো ভৌত পরিবর্তন। আর যে পরিবর্তনে আন্তঃআণবিক পরিবর্তন হয়ে যায়, যেমন ধর তুই একটা কাগজকে পুড়িয়ে দিলি, জ্বালিয়ে দিলি, কাগজটা পুড়ে ছাই হয়ে গেল, তুই কি ছাই থেকে আবার কাগজ তৈরি করতে পারবি? পারবি না। তার মানে এক্ষেত্রে কাগজটা চেঞ্জ হয়ে, মানে কাগজের মানে অণুগুলো কিন্তু চেঞ্জ হয়ে অন্য একটা পদার্থে পরিণত হয়ে গেল, সেখান থেকে কালো কালো ধোঁয়া বেরোলো, কার্বন ডাইঅক্সাইড বেরোলো, সেখান থেকে ছাইয়ে পরিণত হলো। তো এই যে এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, যেখানে আন্তঃআণবিক পরিবর্তন হচ্ছে এবং যেটাকে আর ফিরে পাওয়া পসিবল হচ্ছে না, ঠিক আছে। তাহলে ভৌত পরিবর্তন কোনটা, কি বলা হয়েছে দেখ, বরফের গলন, জলের স্ফুটন, জলীয় বাষ্পের ঘনীভবন, কর্পূরের ঊর্ধ্বপাতন, অর্থাৎ কর্পূর উবে গেল, আবার তুই ওইটাকে আবার তুই ঢাকনা দিয়ে চাপা দিয়ে ধর উবে গেল কর্পূর, কিন্তু তুই ওপরে ঢাকনা চাপা দিয়ে রেখেছিস, তুই দেখবি কর্পূরগুলো ওপরের ঢাকনাতেই জড়ো হয়ে আছে, ঠিক আছে। তারপরে লোহার দণ্ডকে চুম্বকে পরিণত করা, এগুলো সবকটাই ভৌত পরিবর্তনের এক্সাম্পল। এগুলো কি? এগুলো হচ্ছে এক্সাম্পল অফ ভৌত পরিবর্তন, কারণ এগুলো প্রত্যেকটাই বাহ্যিক পরিবর্তন। ভৌত পরিবর্তন, আর এটা হচ্ছে কি বাহ্যিক পরিবর্তন, কারণ এই পরিবর্তনটা হচ্ছে রিভার্সেবল। এই পরিবর্তনটাকে আবার তুই ফিরে পেতে পারিস, মানে তুই ধর চুম্বকে পরিণত করলি, চুম্বক থেকে আবার পুনরায় লোহায় পরিণত করা যায় তড়িৎ চুম্বকের সাহায্যে। জানিস তো তড়িৎ চুম্বক ক্লাস 7 পড়েছিস, যেটা লোহার দণ্ডকে এরকম ভাবে তার দিয়ে পেঁচালে তুই যদি ইলেকট্রিসিটি সাপ্লাই করিস, ওই লোহার দণ্ডটা সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়, আবার তুই সুইচ অফ করে দিলে ওটা আবার পুনরায় লোহাতে পরিণত হয়ে যায়। তার মানে ওটা কি করছি আমরা, সাময়িকভাবে চুম্বকে পরিণত করছি, তো এটা হচ্ছে আবার পুনরায় লোহাতে ফিরে আসা পসিবল হচ্ছে। তো এটা কি ভৌত পরিবর্তনের এক্সাম্পল। বাট এখানে কোনো আন্তঃআণবিক গঠনের নতুন ধর্মবিশিষ্ট কোনো পদার্থের উৎপন্ন হবে না।
তাই বলা হয়েছে দেখ, দেখ এটাও কিন্তু একটা ভৌত পরিবর্তন। একটা তারকে তুই গরম করলি, গরম করার পর কিছুক্ষণ পর আবার ঠান্ডা হয়ে গেল, এটাও একটা ভৌত পরিবর্তনের এক্সাম্পল। ঠিক আছে, চিনি, গ্লুকোজ, খাদ্য লবণ এদেরকে তুই জলে দ্রবীভূত করলি, এটাও হচ্ছে দ্রবীভূত করার পর তুই মনে হতে পারে আচ্ছা চিনিকে তো আর ফিরে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? তুই যদি ওই দ্রবণটাকে গরম করিস, দেখা যাবে জলটা বাষ্পীভূত হয়ে যাচ্ছে, নিচে চিনিগুলো পড়ে থাকছে বা নিচে নুনটা পড়ে থাকছে, তাহলে যেগুলো হচ্ছে কোনো নতুন পদার্থ তৈরি হচ্ছে না, সেগুলো হচ্ছে ভৌত পরিবর্তন। কিন্তু রাসায়নিক পরিবর্তন কোথায়? যেখানে নতুন পদার্থ মানে বিক্রিয়া হয়ে একটা নতুন পদার্থ তৈরি হয়ে যাচ্ছে। যেমন তুই ধর কার্বন প্লাস অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড হয়ে যাচ্ছে, তুই একটা কাঠকে জ্বালালি, কার্বন ডাই অক্সাইড হয়ে গিয়ে কালো কালো ধোঁয়া হয়ে গেল, তুই কি এক কাঠকে ফিরে পেতে পারবি ওখান থেকে? কোনোদিনই পারবি না। তাহলে এটা কিন্তু একটা রাসায়নিক পরিবর্তনের এক্সাম্পল। রাসায়নিক পরিবর্তনে কি হয়? যেখানে নতুন পদার্থ উৎপন্ন হয়ে যায়, এক্ষেত্রে নতুন পদার্থ উৎপন্ন হয়। ঠিক আছে, এই বিক্রিয়াগুলোকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। তাই জন্যই বলা হয়েছে দেখ, যেখানে কোনো কোনো ক্ষেত্রে আচ্ছা দেখ লেখাই আছে এখানে, ভৌত পরিবর্তনে কি হয়? ভৌত পরিবর্তনে পদার্থের পরিবর্তন হলেও নতুন ধর্মবিশিষ্ট কোনো পদার্থ উৎপন্ন হয় না। ওই ভৌত পরিবর্তনের পদার্থগুলোকে আবার কিছুক্ষণ পর যদি আমরা ওটাকে ঠান্ডা করি বা যে প্রসেস করি কিছু, তাহলে আবার পুনরায় তাকে ফিরে পাওয়া পসিবল। বাট রাসায়নিক পরিবর্তনে কিন্তু আর তাদেরকে ফিরে পাওয়া যায় না। ঠিক আছে, ধর একটা আম পচে গেল, পচে গেল, তারপরে কি তুই ওই পচা আমটাকে ভালো করতে পারবি না? নিশ্চয়ই। তার মানে ওইখানে আমটার যে পচে গেল ওই জায়গাটায় রাসায়নিক পরিবর্তন হয়ে গেছে। তাই আম পেকে যাওয়া বা মানে খাওয়ার মানে মানে সেদ্ধ হয়ে যাওয়া, এইগুলোকে বলা হয় রাসায়নিক পরিবর্তন, যেগুলো আর রিভার্সেবল না, ইরিভার্সেবল। ওকে, কিন্তু দেখা যায় যে কোনো কোনো সময় এই যে আমি বলেছিলাম না যে দ্রবীভূত হওয়ার কন্ডিশনটাও একটা ভৌত পরিবর্তন। মানে ধর তুই নুনকে জলের মধ্যে গুলে দিলি, তুই সেক্ষেত্রে একটা নুন জল দ্রবণ পাচ্ছিস, কিন্তু এটা হচ্ছে ভৌত পরিবর্তন আমি বললাম। কারণটা কি? তুই আবার জলটাকে যদি বাষ্পীভূত করে দিস, তাহলে আবার তুই নুনটাকে ফিরে পাবি। তো এইটাকে ভৌত পরিবর্তন বলছি। বাট কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো এমন কিছু পদার্থ জলের সাথে মেশালে দ্রবীভূত করার পরে বা অন্য কোনো দ্রাবকে দ্রবীভূত করার ফলে ওই পদার্থটার মানে নতুন পদার্থ সৃষ্টি করে দিচ্ছে, অর্থাৎ দ্রবীভূত হওয়ার ফলে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? যে সমস্ত দ্রবীভূত হওয়ার কন্ডিশন যে ভৌত পরিবর্তনই হবে এমন কিন্তু কোনো কথা নাই। যদি নতুন পদার্থ উৎপন্ন হয় দেন ওটা কিন্তু রাসায়নিক পরিবর্তন হবে। যেমন তাই বলেছে যে কোনো কোনো ক্ষেত্রে দ্রবীভূত হওয়ার সময় রাসায়নিক পরিবর্তনও ঘটতে পারে। যেমন জলে যদি অ্যাসিড দ্রবীভূত থাকে তাহলে কিন্তু এটা রাসায়নিক পরিবর্তন ঘটে। ঠিক আছে, কারণ নতুন পদার্থ উৎপন্ন হয়ে যায় সেক্ষেত্রে। ওকে, তাহলে এবার আমরা ভৌত ধর্মের সাহায্যে কি করে কোনো পদার্থকে শনাক্ত করবে সেটা আমরা একবার দেখে নিই। তাহলে ভৌত পরিবর্তন ক্লিয়ার, ভৌত ধর্ম ক্লিয়ার। বাহ্যিকভাবে দেখে আমরা দেখ, বাহ্যিকভাবে আমরা এই কি দেখতে পাচ্ছি? এই বোতলটার কালার হচ্ছে ভায়োলেট কালার, এর মধ্যে এটা প্লাস্টিক দিয়ে তৈরি, এটাকে তুই তাপ দিলে এটা গলে যাবে, এটা এগুলো হচ্ছে দেখে আমরা ভৌত পরিবর্তন বলতে পারি। তো আমরা গন্ধের পার্থক্যের সাহায্যে কি করে মানে কি করে আমরা কোনো পদার্থকে শনাক্ত করব? ধর তোকে দিয়েছে সর্ষের তেল, নারকেল তেল আর কেরোসিন তেল, তিনটেই দাহ্য পদার্থ। সর্ষের তেলও দাহ্য, তোর কেরোসিন আর তোর নারকেল তেল সবকটাই দাহ্য হওয়া সত্ত্বেও প্রত্যেকটাই তেল। ঠিক আছে, প্রত্যেকটাই দেখে তুই, তোকে ধর বললো যে তুই কি করে এদেরকে শনাক্ত করবি। সর্ষের তেলের একটা ঝাঁঝালো গন্ধ রয়েছে, কেরোসিন তেলের একটা আলাদা রকমের গন্ধ রয়েছে, বেশ সুন্দর গন্ধ, আর নারকেল তেলের সেরকম কোনো একটা আষ্টে টাইপের নারকেল তেলের গন্ধ রয়েছে। তাহলে গন্ধের সাহায্যে আমরা কিন্তু ইজিলি এদেরকে সেপারেট করতে পারি। তিনটে তেল টাইপের পদার্থ হলেও, দেখতে সেম হলেও, তাদের গন্ধের সাহায্যে আমরা সেপারেট করতে পারছি। এছাড়াও হচ্ছে ধর তোকে বলেছে, এটা লেখাই আছে এখানে, অ্যামোনিয়া আর হাইড্রোজেন সালফাইড। অ্যামোনিয়া আর হাইড্রোজেন সালফাইড এই দুটোই হচ্ছে বর্ণহীন গ্যাস, দেখতে পুরো সেম, কিন্তু অ্যামোনিয়ার গন্ধটা হচ্ছে তীব্র ঝাঁঝালো গন্ধ, আর হাইড্রোজেন সালফাইডের গন্ধটা হচ্ছে পচা ডিমের গন্ধযুক্ত। তাহলে দুটো গ্যাসের দেখতে সেম হওয়া সত্ত্বেও তাদের গন্ধের রেসপেক্টে আমরা কিন্তু এদেরকে শনাক্ত করতে পারি। ঠিক আছে, এরপরে রয়েছে যে দ্রাব্যতার পার্থক্যের সাহায্যে আমরা কি করে কোনো বস্তুকে শনাক্ত করব। যেমন নুন জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়, চিনি জলে দ্রবীভূত হয়ে যায়, বাট নুন কিন্তু অ্যালকোহলে দ্রবীভূত হয় না।
তার মানে আমরা কিন্তু এই দ্রাব্যতার পার্থক্য করেও কিন্তু আমরা পদার্থকে শনাক্ত করতে পারি। যেমন এখানে আমি একটা চার্ট দিয়েছি, চার্টটা খুব ভালো করে পড়বে। দেখ, চিনি জলে দ্রবীভূত হয়ে যায়, কেরোসিন তেলে কিন্তু দ্রবীভূত হয় না, পেট্রোলে দ্রবীভূত হয় না, কার্বন ডাই সালফাইড মানে হচ্ছে CH2, এটা হচ্ছে কার্বন ডাই সালফাইডের সংকেত, ওর সাথেও কিন্তু অদ্রাব্য। নেক্সট, নুন, নুন জলে দ্রবীভূত হয়, কেরোসিনে দ্রবীভূত হয় না, পেট্রোলে দ্রবীভূত হয় না, কার্বন ডাই সালফাইডে দ্রবীভূত হয় না। কর্পূর জলের সামান্য দ্রাব্য, কিন্তু কেরোসিনে ভালো মাত্রায় দ্রাব্য, পেট্রোলেও দ্রাব্য, আর কার্বন ডাই সালফাইডেও দ্রাব্য। নেক্সট, তুতের গুঁড়ো, তুতে মানে হচ্ছে কপার সালফেট, কপার সালফেট জলে দ্রবীভূত হয়, বাট কেরোসিনে দ্রবীভূত হয় না, এটাতে দ্রবীভূত হয় না, ওটাতে দ্রবীভূত হয় না। নেক্সট হচ্ছে সালফার, সালফার আবার জলে অদ্রাব্য। নেক্সট, কেরোসিনেও অদ্রাব্য, এখানে দেখা যাচ্ছে না, পেট্রোলেও অদ্রাব্য, কিন্তু কার্বন ডাই সালফাইডের দ্রাব্য, এটা খুব ইম্পর্টেন্ট। সালফার একমাত্র কিসে দ্রবীভূত হয়? কার্বন ডাই সালফাইডে সালফার দ্রবীভূত হয়। তো এখান থেকে দেখা যাচ্ছে অধিকাংশ লবণ জাতীয় যে পদার্থগুলো রয়েছে তারা জলে দ্রবীভূত হয়, আর অধিকাংশ সমযোজী যে পদার্থগুলো রয়েছে, সমযোজী তড়িৎযোজী আগের দিনই আমি পড়িয়েছি পদার্থের প্রকৃতি চ্যাপ্টারে। তো তড়িৎযোজী যে যৌগগুলো রয়েছে মনে রাখবে, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, যাবতীয় যে অজৈব লবণ বা তুমি বলতে পারো তড়িৎযোজী যৌগ, এরা জলে দ্রবীভূত হয়ে থাকে। বাট যারা সমযোজী যৌগ, যেমন ইউরিয়া, তারপরে হচ্ছে দেখ তারপরে অ্যাসিডিক অ্যাসিড, দুত্তারিকা কোথায় গেল, এই যে চিনি, ইউরিয়া, গ্লুকোজ, এরা কিন্তু মেনলি অজৈব দ্রাবকে অর্থাৎ জলে দ্রবীভূত হয় না। এরা কিন্তু মেনলি জৈব পদার্থ হওয়ার কারণে এরা কিন্তু অ্যালকোহল, ক্লোরোফর্ম, বেনজিন, কেরোসিন এগুলোতে বেশিরভাগ দ্রবীভূত হয়। দেখ লেখা আছে বিভিন্ন দ্রাবকে দ্রবীভূত হয় হচ্ছে বিভিন্ন যৌগ, তার মধ্যে জৈব যৌগ যেগুলো রয়েছে যার মধ্যে চিনি, গ্লুকোজ, ইউরিয়া, এরা কিন্তু জলে দ্রবীভূত খুব একটা হয় না। এরা মেনলি কিসে দ্রবীভূত হয়? এরা জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, যার মধ্যে এক্সাম্পল কি কি? এক্সাম্পল হচ্ছে কেরোসিন, বেনজিন, ক্লোরোফর্ম, ইথাইল অ্যালকোহল এক্সেট্রা। ব্যতিক্রম কি আছে? যে ব্যতিক্রম আছে হচ্ছে ইউরিয়া, তারপরে হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, এরা কিন্তু জৈব পদার্থ হওয়া সত্ত্বেও এরা কিন্তু জলে দ্রবীভূত হয়। তার কারণ তোরা পরবর্তীকালে পড়বি, অ্যালকোহলের মধ্যে হাইড্রোজেন বন্ড প্রেজেন্ট থাকায় এরা কিন্তু জলে দ্রবীভূত হয়। তাহলে ব্যতিক্রম কি মানে মাথায় রাখবে যে এর ব্যতিক্রম খুব ইম্পর্টেন্ট, যে কিছু কিছু পদার্থ যেরকম ইউরিয়া, অ্যালকোহল, চিনি, গ্লুকোজ, এরা কিন্তু জলে দ্রবীভূত হয়, ঠিক আছে। আর বেশিরভাগ জৈব পদার্থ যেগুলো রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু অজৈব মানে যারা তোর জৈব দ্রাবক, সরি অজৈব কেন বলছি আমি, জৈব দ্রাবক যেরকম বেনজিন, কেরোসিন, এই টাইপের দ্রাবকে দ্রবীভূত হয়ে থাকে, ঠিক আছে। ওকে, আবার বলে দিচ্ছি, কনফিউশন হতে পারে, আবার বলে দিচ্ছি। তড়িৎযোজী যৌগ যেগুলো রয়েছে, নুন টাইপের যৌগ, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এই টাইপের যৌগগুলো জলে দ্রবীভূত হয়। এরা জৈব দ্রাবক যেরকম অ্যালকোহল, ইথার, তারপরে বেনজিন, এগুলোতে দ্রবীভূত হয় না। আর যাবতীয় যে জৈব যৌগগুলো রয়েছে তারা কিন্তু বেশিরভাগ, সমস্ত জৈব যৌগগুলোই কোথায় দ্রবীভূত হয় বলতো? যেমন তুই এক্সাম্পল নিতে পারিস জৈব যৌগের, CCl4 এর এক্সাম্পল, CCl4 দ্রাবকে দ্রবীভূত হয় হচ্ছে বিভিন্ন জৈব পদার্থগুলো, যেরকম হাইড্রোকার্বনাস যে সমস্ত কম্পাউন্ডগুলো রয়েছে তারা বেনজিন, CCl4, অ্যালকোহল এগুলোতে দ্রবীভূত হতে প্রেফার করে, এরা দ্রবীভূত হয় তখন। মানে বিভিন্ন জৈব যৌগগুলো যেগুলো রয়েছে তারা জল ছাড়া অন্যান্য দ্রাবক যেমন ইথাইল অ্যালকোহল, কেরোসিন, বেনজিন এগুলোতে দ্রবীভূত হয়। বাট তাদের ব্যতিক্রম কারা রয়েছে? চিনি, গ্লুকোজ, ইউরিয়া, অ্যামোনিয়া, এই টাইপের পদার্থগুলোর কিন্তু জলে দ্রবীভূত হওয়ার টেন্ডেন্সি রয়েছে, এরা ব্যতিক্রমী নেচার দেখায়, ঠিক আছে। এরা জৈব পদার্থ হওয়া সত্ত্বেও এরা জলে দ্রবীভূত হয়। আচ্ছা, এরপরে রয়েছে চুম্বক ধর্মের পার্থক্য। আমরা চুম্বক ধর্মের পার্থক্যের সাহায্যে কি করে পদার্থকে শনাক্ত করব? স্বাভাবিকভাবে যেগুলো চুম্বক পদার্থ, লোহা, নিকেল, কোবাল্ট ছাড়া বাকি কোনোটাই চুম্বক দ্বারা আকর্ষণ হবে না। তাহলে এখানে এক্সাম দিতে বলেছে A আর B দুটো একই রকমের রং করা পদার্থ আছে, তোকে বলেছে একটা তামার টুকরো, একটা হচ্ছে লোহার টুকরো।
তুই কি করে বুঝবি কোনটা তামার কোনটা লোহার? স্বাভাবিকভাবে তুই দুটো চুম্বককে ওই দুটো পদার্থের কাছাকাছি আনবি। তামাটা কি লোহার দ্বারা আকর্ষণ হবে না? আর লোহার দ্বারা বলছি তার তালিকা, তামাটা চুম্বক দ্বারা আকর্ষণ হবে না, আর লোহাটা চুম্বক দ্বারা আকর্ষণ হবে। তাহলে এ বলেছে চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না, তাহলে এ পদার্থটা কি? এ পদার্থটা তামা। আর বি হচ্ছে চুম্বক দ্বারা আকর্ষণ হয়, তাহলে বি হচ্ছে কে? লোহা। তাহলে লোহা, নিকেল আর কোবাল্ট এরা তিনটেই কিন্তু লোহা, নিকেল, কোবাল্ট এরা হচ্ছে চৌম্বক পদার্থ, এরাই চুম্বক দ্বারা আকর্ষণ হয়। ঠিক আছে, তাহলে এদের থেকে আমরা চুম্বকের সাহায্যে আমরা এদেরকে সেপারেট করতে পারবো বা চিহ্নিত করতে পারবো। এটা আরেকটা এক্সাম্পল দিয়েছে, কি বলেছে যে একটা বিভিন্ন দুটো রকমের পদার্থ নিয়েছে, চারটে পদার্থ নিয়েছে, তোকে বলেছে কোনটা কি পদার্থ, চুম্বক ধর্ম আছে কি নেই সেটা ডিস্টিংগুইশ করতে। নিকেল চুম্বক ধর্ম আছে, এটা চুম্বক দ্বারা আকর্ষিত হয়। কি বললাম? লোহা, নিকেল, কোবাল্ট। রূপোর নেই, রূপো আকর্ষিত হয় না। কোবাল্টের আছে, অ্যালুমিনিয়ামের নেই, এরা কিন্তু চুম্বক দ্বারা আকর্ষণ হয় না। বোঝা গেছে? ঠিক আছে। নেক্সট কি বলেছে? রাসায়নিক ধর্ম। বাস এটাই আমি আসতে চাইছিলাম, খুব ইম্পর্টেন্ট এটা, এটাতে রিয়াকশনস গুলো রয়েছে, খুব ইম্পর্টেন্ট এটা। যে সমস্ত ধর্ম থেকে পদার্থের আন্তঃআণবিক গঠন সম্পর্কে জানা যায়, পদার্থের মূল গঠন সম্পর্কে, এবং এরা কোন রাসায়নিক বৈশিষ্ট্য বা রাসায়নিক বিক্রিয়ার অংশগ্রহণ করবে কি করবে না, সেই পরিচয়টা পাওয়া যায় হচ্ছে আমরা রাসায়নিক ধর্ম থেকে। এবার রাসায়নিক ধর্ম মধ্যে কারা কারা পড়ছে সমস্ত আসছি আমি। এবং রাসায়নিক ধর্মের এক্সাম্পল কি হয়? লোহায় মরচে পড়া। লোহায় মরচে পড়া হচ্ছে একটা রাসায়নিক ধর্মের এক্সাম্পল, রাসায়নিক পরিবর্তনের এক্সাম্পল। দহন হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তনের এক্সাম্পল। তারপরে পরিপাক, আমাদের পেটে যে পরিপাক হয় লিভারে, তো পরিপাক হচ্ছে একটা রাসায়নিক ধর্মের এক্সাম্পল। রান্না বান্না করা, যে মানে খাবার যে রান্না বান্না হওয়া অর্থাৎ সেদ্ধ হওয়া, সেটাও একটা রাসায়নিক পরিবর্তনের এক্সাম্পল। খাবার সেদ্ধ হওয়া, ঠিক আছে, এটাও একটা রাসায়নিক পরিবর্তনের এক্সাম্পল। আরো আছে অনেক, যেমন খাবার দাবার পচে যাওয়া হচ্ছে রাসায়নিক ধর্মের এক্সাম্পল। এগুলো সমস্ত কিছু হচ্ছে এখানে দেখ লেখা আছে। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার দ্বারা যে পরিবর্তনগুলো হচ্ছে, যে পরিবর্তনকে আর তুই পুনরায় পদার্থটাকে ফিরে পাবি না, এটা ইরিভার্সেবল। এটা হচ্ছে ইরিভার্সেবল, মানে পুনরায় পদার্থকে আর আগের পজিশনে ফিরে পাওয়া যায় না, যেটা ভৌত ধর্মে পাওয়া যায়। তো তাদের সেই পরিবর্তনটাকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন। তো চলো রাসায়নিক পরিবর্তনের কিছু আমরা এক্সাম্পল দেখে নিই। তো প্রথম এক্সাম্পল বলেছে, তুই যদি খোলা হাওয়াতে যদি তুই লোহা জাতীয় পদার্থকে রেখে দিস, তাহলে দেখবি লোহার ওপরে একটা বাদামি বর্ণের আস্তরণ পড়ে যায়। ওটা কি? ওটা হচ্ছে মরচে। ওটাকে বলা হয় শোধক ফেরিক অক্সাইড। ওটা হচ্ছে শোধক ফেরিক অক্সাইড। ঠিক আছে, তাহলে এই যে বাদামি বর্ণের আস্তরণটা পড়লো, এখানে রিয়াকশন না হলে পড়লো কি করে? ওই লোহাটা থেকে তুই পুনরায় আবার আগের লোহাকে কিন্তু ফিরিয়ে আনতে পারবি না, কারণ কিছু পরিমাণ লোহা ওখানে নষ্ট হয়ে গেছে। বাইরের জলীয় বাষ্প, বাইরের অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এদের সাথে বিক্রিয়া করে লোহার ওপরে এই আস্তরণটা পড়ে যায়, এবং এইটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। এছাড়া আরো হয়, কিন্তু দেখবি অ্যালুমিনিয়ামের ওপরে কিন্তু এই বা সোনার ওপরে, বা তুই বলতে পারিস রূপোর ওপরে, এই জাতীয় কিন্তু ওরকম বাদামি বর্ণের আস্তরণ পড়ে না। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের উপরে আবার কি ধরনের আস্তরণ পড়ে জানিস? সাদা আস্তরণ পড়ে যায়। অ্যালুমিনিয়ামের উপরে সাদা আস্তরণটাকে আমরা বলি অ্যালুমিনিয়াম অক্সাইডের আস্তরণ। সেটাও কিন্তু ওয়ান টাইপ অফ কোরোশন, একটা ধাতু ক্ষয়, বাট সেটা কিন্তু অ্যালুমিনিয়াম ধাতুটাকে রক্ষা করতে সাহায্য করে। ঠিক আছে, আর কি বলেছে? খোলা হাওয়াতে যদি তামার পদার্থকে, তামা, পিতল, কাঁসা এদেরকে রেখে দিস, তখন ওই তামার পাত্রের ওপরে একটা সবুজ আস্তরণ পড়ে। এই সবুজ আস্তরণটার নাম হচ্ছে বেসিক কপার কার্বনেট বা বেসিক কপার সালফেট। এটাকে বলা হয় বেসিক কপার সালফেট বা বেসিক কপার কার্বনেটের আস্তরণ পড়ে। মানে তুই দেখবি কপারের বা পিতলের থালা বাটিগুলোর
বা তুই ভালোভাবে দেখতে পাবি হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি কি হয়ে গেছে, একদম পুরো সবুজ কালার হয়ে গেছে, তাই না? কিন্তু আদৌ জানিস স্ট্যাচু অফ লিবার্টি কিরকম কালারের ছিল? বাদামি কালারের ছিল, ওটা পুরো কপার দিয়ে তৈরি। বাট এখন দেখে মনে হবে ওটা পুরো সবুজ একটা আস্তরণ পড়ে গেছে, কারণ বাতাসের কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ওই কপারগুলো মানে ক্ষয় হতে 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 ওটার উপর একটা সবুজ আস্তরণ পড়ে যায়। তাহলে এখান কিন্তু এই সবুজ আস্তরণ কিন্তু আবার লোহার উপরে পড়বে না। তাহলে এ থেকে আমরা কিন্তু চিহ্নিত করতে পারি এগুলো হচ্ছে সমস্ত রাসায়নিক পরিবর্তনের এক্সাম্পল। আরও আছে, এই যে বাজি, কয়লা, দেশলাই, কাঠ এগুলোকে যখন আমরা জ্বালাই তখন ওটা কি হয়? কালো ধোঁয়া আর ছাই উৎপন্ন করে। এটাও একটা রাসায়নিক পরিবর্তনের এক্সাম্পল। তুই কি ছাই থেকে আবার ওই পদার্থগুলোকে আনতে পারবি? কখনোই না। তারপরে হচ্ছে মোমবাতি যখন রান্নার গ্যাস এগুলো যখন দহনে আলো উৎপন্ন হয়, এগুলো একটা রাসায়নিক পরিবর্তন। আরো রয়েছে খোলা হাওয়াতে কাটা ফলকে তুই যদি রেখে দিস, আপেলকে অনেকক্ষণ ধরে রেখে দিলে আপেলের ওপর দেখবি একটা লাল কালার হয়ে যায় আপেলটা, পেয়ারার ওপর দেখবি একটা কালো টাইপের একটা আস্তরণ পড়ে। এগুলো সবই হচ্ছে রাসায়নিক পরিবর্তনের এক্সাম্পল, কারণ এক্ষেত্রে জারণ বিক্রিয়া হয় বাতাসের অক্সিজেনের সাথে ওই অ্যাপেলের মধ্যে থাকা বিভিন্ন অ্যাসিডসগুলো বা পেয়ারার মধ্যে থাকা বিভিন্ন পদার্থগুলোর সাথে রাসায়নিক বিক্রিয়া হয়ে ওখানে জারণ বিক্রিয়া ঘটে, যার ফলে অক্সিডাইজড হয়ে ওটা ওরকম কালো বা লাল বা বাদামি বর্ণের একটা আস্তরণ ফেলে দেয়। ঠিক আছে, তারপরে হচ্ছে হলুদ মাখা যদি হাতে সাবানের গুঁড়ো তুমি ধরো তাহলে ওটা একটা লাল কালার হয়ে যায়। দেখবি হাতে ধর হলুদ রয়েছে, তুই এবার ডিটারজেন্টের মধ্যে ওই হাত ডোবালে না দেখবি ওটা লাল কালার হয়ে যায়। এটাও কিন্তু একটা রাসায়নিক পরিবর্তনের এক্সাম্পল। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে সমস্ত রাসায়নিক পরিবর্তনের এক্সাম্পল। নেক্সট আমাদের রয়েছে রাসায়নিক পরিবর্তন তুই বুঝবি কি করে এখানে হয়েছে। ফার্স্ট হচ্ছে নতুন পদার্থ উৎপন্ন হবে। একটা রাসায়নিক পরিবর্তন হলে সেখানে নতুন টাইপের পদার্থ উৎপন্ন হয়, নয় ওখান থেকে গ্যাস বেরোচ্ছে, ইভলভ হচ্ছে, বুঝতে পারবি। যেমন ধর তুই জিঙ্কের সাথে H2SO4 যদি মেশাস তাহলে দেখতে পাবি ওখানে বুদবুদ টাইপের হাইড্রোজেন গ্যাস নির্গত হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে। বা তুই যদি এখন ক্যালসিয়াম অক্সাইডকে ধর দাঁড়া, এক তারিকা সিলভার ক্লোরাইডের সাথে তুই যদি নাইট্রেটের সাথে সিলভার নাইট্রেটের সাথে তুই যদি HCl চালনা করিস তাহলে দেখবি AgCl এর একটা থকথকে সাদা অধক্ষেপ পড়বে, সাদা অধক্ষেপ পড়বে। আর উৎপন্ন হবে হচ্ছে HNO3। তাহলে বুঝতে পারছি যে রাসায়নিক পরিবর্তন হওয়া মানেই সেখানে নতুন টাইপের পদার্থ উৎপন্ন হয় এবং সেখান থেকে আমরা দেখে বুঝতে পারবো, নয় ওখান থেকে বুদবুদ করে গ্যাস বেরোবে। ঠিক আছে, তুই যদি ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করিস, উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইডের একটা বুদবুদ বেরোবে, বুদবুদ বেরিয়ে এরকম গ্যাসের মতো মানে এফারভেশনস ওটাকে বলা হয়। তাহলে এই সমস্ত পরিবর্তন দেখে আমরা বুঝতে পারবো সেখানে রাসায়নিক পরিবর্তন বা বিক্রিয়া ঘটেছে। যেমন কি দেখ, কোনো গ্যাস উৎপন্ন হতে পারে, কোনো অধক্ষেপ উৎপন্ন হতে পারে, নিচের দিকে পদার্থ থিতিয়ে পড়তে পারে, কোনো কালার চেঞ্জ হতে পারে, বিশেষ গন্ধযুক্ত কোনো পদার্থ উৎপন্ন হতে পারে, কোনো তাপ শোষণ বা বর্জন হতে পারে। তাহলে এগুলো সবকটাই রাসায়নিক পরিবর্তন ঘটেছে সেটার ইন্ডিকেশন দেখায়। নতুন পদার্থ উৎপন্ন হওয়া, গ্যাস উৎপন্ন হওয়া, কালার চেঞ্জ হয়ে যাওয়া, গন্ধর উৎপন্ন হওয়া, বিভিন্ন রকমের এইরকম টাইপের চেঞ্জ হলে আমরা বুঝতে পারবো সেখানে রাসায়নিক পরিবর্তন বা এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটেছে। ওকে, বুঝতে পারছিস? একটু তাড়াতাড়ি পড়াচ্ছি কি নাকি বুঝতে পারা যাচ্ছে? খুব সহজ জিনিস এগুলো, ওই জন্য আমি তাড়াতাড়ি পড়াচ্ছি। আচ্ছা, এবারে আমাদের বলতে হবে যে রাসায়নিক পরিবর্তনের কিছু এক্সাম্পল চলো দেখে নিই। সাধারণ উষ্ণতায় খোলা হাওয়াতে তুই জল আর অক্সিজেনকে সংস্পর্শে রাখলে অনেকদিন খোলা হাওয়ায় লোহাকে লোহাকে অনেকদিন পড়ে থাকতে দেখলে লোহার ওপরে কি হয়? লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে, যেটা কিন্তু অ্যালুমিনিয়ামের ওপর পড়ে না। তাহলে আমরা বুঝতে পারছি যে লোহার ওপরে বাদামি মরচে পড়লেও অ্যালুমিনিয়ামের ওপরে কিন্তু মরচে পড়ে না, অ্যালুমিনিয়ামের ওপরে সাদা আস্তরণ পড়ে। অ্যালুমিনিয়ামের ওপরে অ্যালুমিনিয়ামের ওপর সাদা আস্তরণ পড়ে। এটাকে আমরা বলি অ্যালুমিনিয়াম অক্সাইড, এটাকে আমরা
অ্যালুমিনিয়ামের সেলফ প্রোটেকশনের জন্য ইউজ করা, মানে ও নিজেকে নিজে প্রোটেক্ট করতে সাহায্য করে। তো এখান থেকে বোঝা যাচ্ছে লোহা আর অ্যালুমিনিয়াম দুটো ডিফারেন্ট মেটাল। রাসায়নিক পরিবর্তনের সময় পদার্থের আন্তঃআণবিক উপাদানের পরিবর্তন ঘটে, যেটা ভৌত পরিবর্তনে ঘটছিল না। আবার বলছি, রাসায়নিক পরিবর্তনে কি হয়, ওই পদার্থের আন্তঃআণবিক অণুর বা নতুন পদার্থ উৎপন্ন হয়। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেটা ভৌত পরিবর্তনে হচ্ছিল না। ওকে, রাসায়নিক পরিবর্তনের সময় অনেক ক্ষেত্রে তাপ মুক্ত হতে পারে, অনেক ক্ষেত্রে তাপ মুক্ত হয় রাসায়নিক পরিবর্তনে, আবার কোনো কোনো ক্ষেত্রে তাপ শোষণও হতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধর তুই আহ, ধর তুই ধর ক্যালসিয়াম অক্সাইডকে বা চুনকে জলের মধ্যে দ্রবীভূত করলি, কি হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় আর প্রচুর তাপ উৎপন্ন হয়। তাহলে এটা হচ্ছে তাপমোচী বিক্রিয়া। পড়েছিস তাপমোচী, তাপগ্রাহী, তাই না? আচ্ছা, নেক্সট এবার আমরা আসবো রাসায়নিক পরিবর্তনের দ্বারা কিছু পদার্থকে আমরা কি করে শনাক্ত করব। প্রথম পদার্থ দুটো দিয়েছে, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড। তোকে একটা গ্যাস জারে অক্সিজেন দিয়েছে, একটা গ্যাস জারে কার্বন ডাই অক্সাইড দিয়েছে, তোকে বলেছে দুটোকে সেপারেট করে দেখাতে। তুই তো দেখে বুঝতে পারবি না, কারণ দুটোই কালারলেস। গন্ধ শুকে বুঝতে পারবি না, দুটোই গন্ধলেস, কারণ দুটোই স্মেল, একই রকমের কোনো স্মেল নেই ওদের। বুঝবো কি করে? বুঝবো এভাবেই, মনে রাখবে, কার্বন ডাই অক্সাইডকে, কোথায় আছে গ্যাসের, ও না, প্রথমে অক্সিজেন দেয়নি, প্রথমে নাইট্রিক অক্সাইড দিয়েছে, এক্সট্রিমলি সরি। প্রথমে কার্বন ডাই অক্সাইড আর নাইট্রিক অক্সাইডকে দিয়েছে, বলেছে যে সেপারেট করে দেখাও কোনটা কি গ্যাস। নাইট্রিক অক্সাইডও সেম, কোনো কালারলেস, গন্ধলেস, সেম অক্সিজেনের মতোই। কিন্তু দুটোকে তুই চিহ্নিত করবি কি করে? মনে রাখবি, এই নাইট্রিক অক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়া করাবো। দেখা যায় এখানে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হয়, যেটা বাদামি বর্ণের ধোঁয়া উৎপন্ন করে, বাদামি বর্ণের ধোঁয়া। আর কার্বন ডাই অক্সাইডকে যদি তুই অক্সিজেনের রেসপেক্টে কিছু করিস, কিছুই পরিবর্তন হয় না, সেরকম একটা বিক্রিয়া ঘটে না। তাহলে আমরা কি করে বুঝতে পারলাম? কার্বন ডাই অক্সাইড আর নাইট্রিক অক্সাইডকে চিহ্নিত করার জন্য আমরা অক্সিজেনকে দিয়ে চালনা করলাম, অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটালাম। দেখা গেল নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বাদামি বর্ণের ধোঁয়া নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করছে, বাট কার্বন ডাই অক্সাইড সেরকম কিছু করছে না। এখান থেকে চিহ্নিত করতে পারলাম। নেক্সট হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনকে বলেছে, এটা যেটা একটু আগে বলছিলাম, কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনকে তোকে পৃথক করতে বলেছে, দুটোই বর্ণহীন। কিন্তু আমি সেপারেট করব কি করে? কি করে করব? এই কার্বন ডাই অক্সাইডটাকে চুন জলের মধ্যে চালনা করব। কি করব? CO2 কে চুন জলে চালনা করলে চুন জল ঘোলা হয়ে যায়। ঘোলা হয়ে যায় কেন? তার কারণ চুন জল মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যার মধ্যে কার্বন ডাই অক্সাইড দিলে ও ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে। দেখতে পাচ্ছিস? দেখ, এটা ব্যালেন্স আছে কি, জল তৈরি করে। এই যে ক্যালসিয়াম কার্বনেটটা না, এটাই ঘোলা করে। ঘোলা করার কারণ, অর্থাৎ আমি যে লিখেছি চুন জলকে যে ঘোলা করে দিচ্ছে, তার কারণ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটটা জলে অদ্রাব্য। এটা জলে অদ্রাব্য হওয়ায় এটা কিন্তু জলকে ঘোলা করতে সাহায্য করে। কিন্তু তুই যদি অক্সিজেনকে এই চুন জলের মধ্যে চালনা করিস, কোনো পরিবর্তন হবে না। তুই যদি অক্সিজেনকে ক্যালসিয়াম চুন জলের মধ্যে চালনা করিস, এমন কোনো কিছুর আমি কিছু চেঞ্জ দেখতে পারবো না, এমন কোনো কিছু চেঞ্জ হবে না, দেখতেই পাবো না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কোনটা কার্বন ডাই অক্সাইড আর কোনটা অক্সিজেন। কার্বন ডাই অক্সাইডকে চালনা করছি চুন জলে, এটা হচ্ছে চুন জল। চুন জলের চালনা করলাম, দেখলাম যে চুন জলটা ঘোলা হয়ে গেল, বাট অক্সিজেনকে যখন চালনা করছি দেখলাম কোনো পরিবর্তনই হচ্ছে না। বাস এখান থেকে বুঝতে পারছি যে কোনটা কার্বন ডাই অক্সাইড আর কোনটা অক্সিজেন গ্যাস। আর কি আছে? দুটো টেস্ট টিউবের একটায় কার্বনের গুঁড়ো আছে আর একটায় ফেরাস সালফাইডের গুঁড়ো আছে। কি করে আমরা সেপারেট করব? মনে রাখবি, ফেরাস সালফাইডের সাথে যদি তুই হাইড্রোজেন মানে H2SO4 এর বিক্রিয়া করিস, তাহলে উৎপন্ন হয় ফেরাস সালফেট আর হাইড্রোজেন সালফাইড, যেটা পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস। তার মানে ফেরাস সালফাইড হচ্ছে দুটোই কালো, এটাও কালো, জানিস, এটাও কালো, আর কার্বনের গুঁড়ো হচ্ছে কালো।
দুটোই কালো বর্ণের গুঁড়ো গুঁড়ো পদার্থ। তাহলে আমরা বুঝবো কি করে কোনটা ফেরাস সালফাইড আর কোনটা কার্বন? সিম্পল, কার্বনের সাথে H2SO4 এর বিক্রিয়া ঘটাবো, দেখবো কোনো পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হচ্ছে না। বাট যখন ফেরাস সালফাইডের সাথে বিক্রিয়া করাচ্ছি, দেখা যাচ্ছে হাইড্রোজেন সালফাইডের একটা পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে সেখান থেকেই বুঝতে পারবো কোনটা ফেরাস সালফাইড। ওকে, এরপর বলেছে দুটো টেস্ট টিউবের একটায় সোডিয়াম ক্লোরাইড আর অন্যটায় মার্বেল পাথর নিয়ে দুটোই বর্ণহীন, কি করে আমরা বুঝতে পারবো? আচ্ছা, ভালো করে বোঝ। একটাতে NaCl আছে, একটাতে মার্বেল রয়েছে, কি করে বুঝবো কোনটা NaCl আর কোনটা মার্বেল? মনে রাখবি দুটি NaCl কে যদি তুই HCl দিয়ে চালনা করিস কিছুই হবে না, কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের ওপর তুই যদি মিউরিয়েটিক অ্যাসিড, মানে HCl এর নাম হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড, আমি লিখে দিচ্ছি, এইচ সাইডে লিখছি, HCl মানে হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড, বা এটাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা তো সবাই জানিস, এটার নাম অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড। যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে এই ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে দিয়ে চালনা করা হয়, দেখা যাবে এখানে, ভালো করে বুঝবি, ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, আর জল হচ্ছে। এই কার্বন ডাই অক্সাইডটা বুদবুদ আকারে বেরোয়, বুদবুদ হয়ে একটা এফারভেসেন্ট, একটা ফ্যানার সৃষ্টি করে। তাহলে এই থেকে দেখ, NaCl এর সাথে কিছু হচ্ছে না, আর অন্যদিকে CaCO3 এর সাথে HCl এর বিক্রিয়ায় বুদবুদ উৎপন্ন হচ্ছে। এটা আমি ব্যালেন্স করে নিই, হ্যাঁ ব্যালেন্স করে দেবে, এটা ব্যালেন্স হয়নি, অদ্ভুতভাবে একটা বুদবুদ গ্যাস উৎপন্ন হচ্ছে, একটা বর্ণহীন গন্ধহীন বুদবুদ উৎপন্ন হচ্ছে, এবং সেটা কার্বন ডাই অক্সাইড গ্যাসের। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কোনটা ক্যালসিয়াম কার্বনেট। এছাড়া এটাকে আমরা ভৌত ধর্মের সাহায্যেও পরীক্ষার সাহায্যে আমরা কিন্তু চিহ্নিত করতে পারি। যেমন NaCl জলে দ্রবীভূত হয়, জলে দ্রবীভূত হয়, কিন্তু CaCO3 জলে অদ্রাব্য। তাহলে এই এটা যেমন রাসায়নিক পরিবর্তনের দ্বারা আমরা চিহ্নিত করেছি, বাট ভৌত পরিবর্তনের সাহায্যেও কিন্তু আমরা দুটোকে চিহ্নিত করতে পারি। তাহলে শুধু যে রাসায়নিক পরিবর্তনেই কাজে লাগে এমন নয়, ভৌত পরিবর্তনও কিন্তু কাজে লাগে। ওকে, এরপরে আরো কিছু রাসায়নিক পরিবর্তনের এক্সাম্পল করবো। কি বলেছে? প্লাস্টিক বা এটা হাতে কলমে বলেছে, ভালো কথা, যে তোমাকে দুটো পাত্রে A আর B, একটাতে নুনের গুঁড়ো একটাতে চিনির গুঁড়ো দেওয়া হয়েছে, তুমি স্বাদ না দেখে কোনটাকে নুন আর কোনটাকে চিনি বুঝতে পারবে। আচ্ছা, এবার এটার হাতে কলমে এটা বলেছে, তোকে একটা পাত্রে নুন দিয়েছে, একটা চিনি দিয়েছে, তুই কি করে বুঝবি কোনটা নুন কোনটা চিনি? না খেয়ে, চোখে দেখে দুটোই গুঁড়ো গুঁড়ো, সাদা রঙের গুঁড়ো, বুঝতে পারবি না। তো তার জন্য আমাকে কি করতে হবে? বলেছে হাতে কলমেতে রয়েছে যে প্লাস্টিক বা কাচের একটা হাতল লাগানো দুটো স্টিলের চামচের মধ্যে, একটাতে আমি নুন নেব, এটাতে আমি নুন নিয়েছি, আর এটাতে চিনি নিয়েছি, দুটোকেই কি করতে হবে? গরম করতে হবে। দেখা যাবে, দেখ আমি অবজারভেশনটা পেছন দিয়েছি, তুই যদি কিছুক্ষণ পর্যন্ত ওই নুনের চামচ আর চিনির চামচটাকে গরম করতে থাকিস, দেখবি কিছুক্ষণ পর চিনিগুলো কালো হয়ে গেছে। এই যে চিনির চামচের মধ্যে চিনিটা কিসে পরিণত হয়েছে জানিস? সেটা তাপ দেওয়ার ফলে কালো, একটা কালো কালার হয়ে গেছে, বাট নুনের কোনো পরিবর্তন হয়নি, নুন যেরকম ছিল সেরকমই আছে। কিন্তু এই কালো কালার হওয়ার কারণটা কি? মনে রাখবে, চিনির গুঁড়োটাকে কি হবে? প্রথমে বাদামি হবে, তারপর ওটা কালো বর্ণ ধারণ করবে। কিন্তু কারণ কি? কারণ চিনিকে হিট করলে, দেখ চিনি মানে হচ্ছে C12H22O11, তাকে হিট করলে কার্বন ব্ল্যাককে পাওয়া যাচ্ছে। এই যে এটা হচ্ছে কার্বনের গুঁড়ো, কালো রঙের গুঁড়ো কার্বন পাওয়া যাচ্ছে, আর জলটা বাষ্পীভূত হয়ে বেরিয়ে চলে যায়। বাট নুনে এমন কোনো পরিবর্তন দেখা যায় না, কারণ নুনের মধ্যে ওরকম কোনো জল আলাদাভাবে জলীয় বাষ্প রূপে বেরিয়ে যেতে পারে না, তাই নুনে এরকম কোনো পরিবর্তন দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা নুন আর চিনিকে শনাক্ত করতে পারবো। নেক্সট একটা বলেছে যে এবার তোমরা তোমাদের শিক্ষক শিক্ষিকাদের সাথে কি কি পরিবর্তন হবে সেটা দেখে লেখো। জলযুক্ত কিউপ্রিক অ্যাসিডকে উত্তপ্ত করতে বলেছে। চলো, কিউপ্রিক অ্যাসিডকে আমি ধরে নিলাম কিউপ্রিক নাইট্রেট, তাকে তুই উত্তপ্ত করছিস, কি হবে? কপার অক্সাইড তৈরি হবে, নাইট্রোজেন ডাই অক্সাইডের বাদামি বর্ণ তৈরি হবে, আর হচ্ছে বাদামি বর্ণ গ্যাস তৈরি হবে, আর জল উৎপন্ন হবে। এটা ব্যালেন্স করে নিই, ব্যালেন্স তোমরা জানো, করে নেবে। কঠিন আয়োডিনকে উত্তপ্ত করলে বেগুনি গ্যাস উৎপন্ন হবে, বেগুনি বর্ণের
ধোঁয়া উৎপন্ন হয়। ঠিক আছে? তুই যদি আয়োডিনকে উত্তপ্ত করিস, বেগুনি কালারের একটা ধোঁয়া উৎপন্ন হবে। ম্যাগনেসিয়াম তারকে তুই যদি উত্তপ্ত করিস, তাহলে সাদা বর্ণের একটা আলোর সৃষ্টি হয় এবং গুঁড়ো গুঁড়ো নিচে পড়ে থাকে। তো এটাকে বলা হয় ম্যাগনেসিয়াম অক্সাইড, যেটা তুই জানিস হয়তো বিক্রিয়াটা, যে ম্যাগনেসিয়াম তাকে উত্তপ্ত করলে সেটা ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়ে যায়। ঠিক আছে? এই যে ম্যাগনেসিয়াম অক্সাইডের সাদা সাদা গুঁড়ো নিচে পড়ে থাকে আর তীব্র আলোর সৃষ্টি হয়। তো এইগুলো হচ্ছে পরিবর্তন, কিছু রাসায়নিক পরিবর্তনের এক্সাম্পল। আরো রয়েছে এক্সাম্পল। কি বলেছে যে আলাদা আলাদা পদার্থ সহ 3টে টেস্ট টিউব এ বি সি তোমাকে দেওয়া হয়েছে। একটার মধ্যে জিঙ্কের গুঁড়ো আছে, একটা লোহার আছে, একটা ফেরাস সালফাইডের গুঁড়ো আছে। দুটোর মধ্যেই 3টের মধ্যেই আমরা লঘু সালফিউরিক অ্যাসিডকে যোগ করেছি। কি পরিবর্তন হবে তোমাকে লিখতে বলেছে। তো চলো দেখে নিই কি বলেছে। যে জিঙ্কের গুঁড়োর সাথে সালফিউরিক অ্যাসিড যদি চালনা করা হয়, জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিড চালনা করলে জিঙ্ক সালফেট নিচে পড়ে থাকবে আর হাইড্রোজেন গ্যাসের বুদবুদ বেরোবে। এটাই হচ্ছে পর্যবেক্ষণ। আর ওই যে হাইড্রোজেন গ্যাসটা বুদবুদ বেরোলো, সেটাকে তুই যদি একটা নিভন্ত পাটকাঠিকে ওই হাইড্রোজেন গ্যাসের সামনে রাখিস, তাহলে ওই হাইড্রোজেন গ্যাসটা তীব্র নীল শিখা সহকারে জ্বলে উঠবে। কারণ হাইড্রোজেন গ্যাস হচ্ছে একটা দাহ্য গ্যাস, এটা নীল শিখা সহকারে জ্বলে। নীল শিখা সহ জ্বলে। ঠিক আছে? আর এটার মধ্যে যখন জ্বলবে না, তখন পট 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 আওয়াজ হয়, একটা পপ সাউন্ড করে জ্বলতে থাকে। তাই দেখ বলেছে টেস্ট টিউবে জিঙ্কের গুঁড়োর সাথে H2SO4 যোগ করলে বর্ণহীন একটা গ্যাসের বুদবুদ সৃষ্টি হবে। বর্ণহীন গ্যাসের বুদবুদ সৃষ্টি হবে এবং গন্ধহীন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এবং সেই গ্যাসের সাথে যদি এটা পাটকাঠিকে প্রবেশ করানো হয়, তাহলে সেটা শব্দ সহকারে নীল শিখায় জ্বলে উঠবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে লোহার গুঁড়োর সাথে যদি তুই পরের আগের পেজে লিখছি, হ্যাঁ, লোহার গুঁড়োর সাথে তুই যদি সালফিউরিক অ্যাসিড যোগ করিস, একই ব্যাপার, ফেরাস সালফেট উৎপন্ন হবে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। একই, হাইড্রোজেন গ্যাসের নীল শিখা সহকারে জ্বলে উঠবে, পাটকাঠি প্রবেশ করলে বাকিটা সেম। আর কি বলেছে, ফেরাস সালফাইড তার সাথে H2SO4 যোগ করলে উৎপন্ন হবে হচ্ছে ফেরাস সালফেট আর H2S। এই যে H2Sটা উৎপন্ন হলো, এটা হচ্ছে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস। এইটা হচ্ছে কি? এটা হচ্ছে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস। তার মানে আমরা দেখতে পাচ্ছি জিঙ্কের সাথে, দেখলাম জিঙ্কের সাথে, ওটা অলরেডি আমি আগের পেজে করিয়ে দিয়েছি। জিঙ্কের সাথে বিক্রিয়ায় H2SO4 এর বিক্রিয়ায় জিঙ্ক সালফেট, লবণ আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। হাইড্রোজেন গ্যাসটা হচ্ছে দাহ্য একটা গ্যাস, মানে নিজেই জ্বলে ওঠে। ওটা অক্সিজেন যেরকম দহনের সহায়ক গ্যাস, হাইড্রোজেন হচ্ছে নিজেই দাহ্য একটা গ্যাস। আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে দহনকে নিভিয়ে দেয়, মানে ও কোনো অক্সিজেন যেমন দহনকে আরো হেল্প করে, অর্থাৎ আগুন জ্বালাতে হেল্প করে, কার্বন ডাই অক্সাইড নিভাতে হেল্প করে, আর হাইড্রোজেন নিজেই জ্বলে ওঠে। তো ও হচ্ছে দাহ্য একটা গ্যাস, যেটা শব্দ সহকারে নীল শিখা সহকারে জ্বলে। সেরকম ভাবেই আমি যদি আয়রন গুঁড়োর সাথে এফির সাথে H2SO4 যোগ করি, একই ব্যাপার, লবণ উৎপন্ন হবে, ফেরাস সালফেটের লবণ, এটা হচ্ছে লবণ, আর তার সাথে একটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। একই ব্যাপার, ফেরাস সালফাইড, এটা এটা হচ্ছে ফেরাস সালফাইড, এটার কালার হচ্ছে কালো হয়। ফেরাস সালফাইডের সাথে যদি H2SO4 যুক্ত করি, তাহলে একই ব্যাপার, লবণ আর H2S উৎপন্ন হবে, যেটা পচা ডিমের গন্ধযুক্ত। ওকে, নেক্সট আমাদের রয়েছে আরেকটা কিছু বিক্রিয়া, আরেকটা কিছু হাতে কলমে বলেছে যে একটা মোটরের মধ্যে কিছুটা নুন নাও, তার সাথে কিছুটা খাবার সোডা মেশাও। খাবার সোডা মানে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে খাবার সোডার ফর্মুলা। মেশাও, এবার নুড়ির সাহায্যে ভালো করে মিশ্রণটা ঘষে গন্ধ নাও। আচ্ছা, এইভাবে। আচ্ছা, প্রথমে কি বলেছে, একটু নুন নিতে, নুনের মধ্যে খাবার সোডা মেশাতে। মনে রাখবে, নুনের সাথে NaCl এর সাথে NaHCO3 সেরকম কোনো বিক্রিয়াই হয় না, কোনো গন্ধ ফন্ধ উৎপন্ন হয় না। বাট যদি অ্যামোনিয়াম ক্লোরাইড, মানে নিশাদল মানে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা মানে হচ্ছে NH4 Cl এর সাথে যদি তুই তোর খাবার সোডা মেশাস, তাহলে দেখা যায় একটা তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হচ্ছে। এটা হচ্ছে আমাদের তীব্র ঝাঁঝালো অ্যামোনিয়া গ্যাস, তীব্র ঝাঁঝালো গন্ধ। তাহলে
খাবার সোডার সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদলকে যদি মেশানো হয় উৎপন্ন হয়, দেখতে পাচ্ছিস খাবার সোডা এটা আর অ্যামোনিয়াম ক্লোরাইড মিশে তৈরি হচ্ছে অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড, সোডিয়াম ক্লোরাইড আর জল। এই যে অ্যামোনিয়াটা উৎপন্ন হলো, অ্যামোনিয়ার একটা তীব্র ঝাঁঝালো গন্ধ রয়েছে। আর নুনের সাথে যদি খাবার সোডার বিক্রিয়া করে সেরকম কিছুর গন্ধ পাওয়া যায় না, কারণ বিক্রিয়াটাই হয় না। এরপরে তোকে একটা ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলাতে বলেছে। কি বলেছে দেখি। সাধারণ অবস্থায় ব্রোমিন কিরকম হয় জানিস? ব্রোমিন হচ্ছে একটা হলুদ বর্ণের একটা তরল পদার্থ। দেখি কোথায় আছে। হুম, দাঁড়া দেখে নি। পারদ হচ্ছে রূপলি, রূপলি তরল পদার্থ। পারদ জানিস লিকুইড মেটাল। পারদ এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। পারদ হচ্ছে এই যে রূপলি ভারী তরল পদার্থ, এটা হচ্ছে 2। তারপরে বলেছে নাইট্রোজেন ডাই অক্সাইড, ক্লোরিন, নিশাদল। আচ্ছা, নিশাদল হচ্ছে, দাঁড়া আমি দেখে নিচ্ছি। ক্লোরিন তো বুঝতেই পারছি, সবুজাভ বর্ণের গন্ধযুক্ত ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস হচ্ছে ক্লোরিন। আচ্ছা, তারপরে হচ্ছে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস হচ্ছে অ্যামোনিয়া। আচ্ছা, তারপরে বলেছে ফিকে হলুদ বর্ণের হলুদ রঙের কঠিন পদার্থ, এটা হচ্ছে সালফার। হলুদ বর্ণের কঠিন পদার্থ হচ্ছে সালফার। আচ্ছা, তারপরে বলেছে জল গরম করলে কালো হয়ে যায়, সেটা হচ্ছে চিনি, গরম করলে কালো হয়ে যাবে। গাঢ়, আচ্ছা বাদামি বর্ণের গ্যাস হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড 3। আচ্ছা, লাল বর্ণের তরল পদার্থ হচ্ছে ব্রোমিন। লাল বলতে ওটা কমলা মেনলি হয়, পুরোপুরি লাল হয় না, ওটা হচ্ছে ব্রোমিন। কোথায় আছে ব্রোমিন? এই যে ব্রোমিনটা হচ্ছে লাল বর্ণের তরল পদার্থ, জলে মেশালে ঠান্ডা হয়ে যায়। আর কি পড়ে থাকছে? নিশাদল। খতম, মেলানো, স্তম্ভ মেলাও কমপ্লিট। আচ্ছা, এরপরে আমরা চলে আসব 2 ধরনের পদার্থ সম্পর্কে আরো জানতে, সেটা হচ্ছে ধাতু এবং অধাতু। তো ধাতু অধাতুর মধ্যে কি আছে? ধাতু লোহা, নিকেল, কোবাল্ট, আয়রন, আসলে লোহা তো বললাম, সোনা, রূপো, ম্যাগনেসিয়াম, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ধাতব পদার্থ। তো ধাতব পদার্থের বৈশিষ্ট্য কিরকম হবে? এই যে তুই চারপাশে এত, এই যে আমি পড়ে আছি মেটাল, এটা হচ্ছে গোল্ড, সিলভার। তো এই যে ধাতুর যাবতীয় যে ধাতু তুই জানিস, তো ধাতুদের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স কি পাস বলতো? ধাতুগুলো শক্ত হবে, কাঠিন্য থাকবে, ধাতুগুলোর লাস্চার থাকবে, উজ্জ্বলতা থাকবে। যেমন সোনার দেখ সুন্দর উজ্জ্বলতা রয়েছে, রূপোর উজ্জ্বলতা রয়েছে, সবকটা ধাতুর মোটামুটি উজ্জ্বলতা রয়েছে। তো ধাতু অধাতু ব্যাপারটা কি? ধাতু মানে হচ্ছে এমন কিছু পদার্থ যাদের কাঠিন্যতা থাকে, উজ্জ্বলতা থাকে, তাদের তাপ এবং তড়িৎ পরিবহনের ক্ষমতা থাকে। ধাতুগুলো কিন্তু তাপ এবং তড়িৎ পরিবহন করতে পারে। তারা প্রসার্যতা দেখায়, মানে তাদেরকে তুই টেনে প্রসারণ করতে পারবি। তারা তোর কি বেশ বলে, ডাকটাইল, অর্থাৎ তারা সরু তার তো দিয়ে তৈরি করা যাবে। তারা নমনীয় হবে, তারা শব্দ উৎপাদককারী হবে, অর্থাৎ তুই ওকে মারলে একটা টাং করে শব্দ উৎপন্ন হবে। আর অধাতু হচ্ছে এদের পুরো অপোজিট। অধাতুগুলো হচ্ছে দেখবি খুব ভঙ্গুর হয়। অধাতুর মধ্যে এক্সাম্পল দেখ, প্লাস্টিক, তুই কার্বনের গুঁড়ো, এগুলো সবই হচ্ছে, তারপরে তোর পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, এগুলো হচ্ছে সবকটা অধাতুর এক্সাম্পল। তারপরে অসংখ্য অধাতু, যে কোনো গ্যাস হচ্ছে অধাতু, অক্সিজেন, সালফার, ফসফরাস, ক্লোরিন, নাইট্রোজেন, এগুলো সব, হাইড্রোজেন, এগুলো সবাই অধাতু। তো ধাতুর মধ্যে কারা পড়ছে? লোহা, সোনা, রূপো, তামা এক্সেট্রা। ধাতু কালে তাহলে ধাতুর বৈশিষ্ট্যগুলো কি কি দেখ। বলেছে যে সমস্ত মৌলিক পদার্থ সাধারণ অবস্থায় কঠিন হবে, ভারী হবে, উজ্জ্বল হবে, চকচকে হবে, আলোর প্রতিফলন করতে পারবে, নমনীয় হবে, প্রসারণশীল হবে, তাপ ও তড়িতের সুপরিবাহী হবে এবং ধনাত্মক তড়িৎধর্মী হবে। অর্থাৎ তারা ইলেকট্রন বর্জনের দ্বারা ক্যাটায়ন গঠন করার প্রবণতা থাকবে। ধনাত্মক তড়িৎধর্মী মানে কি? ইলেকট্রন বর্জনে ক্যাটায়ন ক্যাটায়ন গঠনকারী। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্য যাদেরই থাকবে তাদেরকে আমরা ধাতু বলি। এগুলো তোমরা নিজেরা করতে পারবে। ইলেকট্রিক তার কপারের তৈরি করা হয়, শাবল এগুলো হচ্ছে লোহার তৈরি করা হয়, গয়না মেনলি গোল্ড, সিলভার এগুলোর তৈরি করা হয়, কেটলি এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি করা হয়, কপারের তৈরি করা হয়, গাড়ির ব্যাটারির ভেতরের পাত কপারের তৈরি করা হয়। এগুলো তোমরা অলরেডি কিন্তু জানো।
তো এবারে আমরা ধাতুর কিছু অধাতু সম্পর্কে জানবো। ধাতুর তো হয়ে গেল, ধাতুর বৈশিষ্ট্য চলো একবার দেখে নিই। ধাতুর বৈশিষ্ট্য কি কি? এরা সাধারণত নমনীয় হয়। নমনীয় মানে হচ্ছে এদেরকে তুই খুব সহজে এরকম বেঁকাতে পারবি। প্রসারণশীলতা মানে হচ্ছে তুই সহজে এদেরকে প্রসারণ মানে সরু তারে পরিণত করে ওকে তুই প্রসারিত করতে পারবি। নেক্সট, ভারী, শক্ত, কঠিন, উজ্জ্বল এগুলো হবে, আলোর প্রতিফলন ঘটাবে। এরা আঘাত করলে এরা শব্দ উৎপাদন হবে, অধাতুদের আঘাত করলে শব্দ উৎপন্ন হয় না। দেখবি এটাকে আঘাত করলাম, শব্দ উৎপন্ন হলো না। এবার দেখ এইটা স্টিল, তো এটার মধ্যে লোহা আছে, দেখ শব্দ উৎপন্ন হলো, দেখতে পাচ্ছিস? তার মানে এগুলো থেকে বোঝা যাচ্ছে এরা তাপ এবং তড়িতের সুপরিবাহী হবে। সমস্ত ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী, কিন্তু কিছু অধাতু রয়েছে যারা তাপ এবং তড়িতের সুপরিবাহী হয়, সেটা আমি পরে পড়াচ্ছি। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি থাকবে, সাধারণত ধনাত্মক তড়িৎধর্মী হবে। কিন্তু অধাতু কারা? অধাতুর মধ্যে পড়ে হচ্ছে কার্বন, হাইড্রোজেন, ব্রোমিন, আয়োডিন এক্সেট্রা, সবাই অধাতু। এবং অধাতু হচ্ছে বেশিরভাগ তরল, গ্যাসীয়, কিছু কিছু অধাতু কঠিনও হয়ে থাকে। কিন্তু অধাতুর বৈশিষ্ট্য কি কি? এরা সাধারণত অনমনীয় হয়, শব্দ উৎপাদনকারী হয় না, তাপ এবং তড়িতের কুপরিবাহী হয়, এরা তাপ তড়িৎ পরিবহন করতে পারে না। এছাড়া এরা আলোর প্রতিফলন করতে পারে না। তো তাদের মধ্যে গ্রাফাইট হচ্ছে ব্যতিক্রম। গ্রাফাইট হচ্ছে তাপ ও তড়িতের সুপরিবাহী, তড়িতের সুপরিবাহী। কিন্তু হিরে, হিরে হচ্ছে সব থেকে মানে সব থেকে শক্ত, সব থেকে শক্ত যদি অধাতু হয় সেটা হচ্ছে হিরে। আর মানে সব সব থেকে হার্ডেস্ট এলিমেন্ট বলা হয় এটাকে, বলা হয় হার্ডেস্ট এলিমেন্ট। ঠিক আছে? আর কি, হিরে কিন্তু তড়িতের কুপরিবাহী, তড়িতের কুপরিবাহী, বাট তাপের সুপরিবাহী, তাপের সুপরিবাহী। ওকে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের হয়ে গেল অধাতুর এক্সাম্পল, আরো কিছু ব্যতিক্রম। তাহলে এগুলো কিন্তু তোমরা নিজেরা করতে পারবে। লোহা অনুজ্জ্বল এবং চকচকে দেখতে হয়। অ্যালুমিনিয়াম, এই চারটা তোমরা নিজেরা হোমওয়ার্ক থেকে করতে পারবে। এগুলো হচ্ছে ভীষণ সহজ এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়েছি। এরপরে যে ছকগুলো রয়েছে, ছকগুলো ভীষণ সহজ, তোমরা হোমওয়ার্কে করে নিতে পারবে। কারণ এখানে দেখো রয়েছে তোমাদের একটা ছক আমি যেমন দেখাচ্ছি, যে এখানের মধ্যে কারা তড়িৎ পরিবহন করতে পারে, কারা করতে পারে না। এই যে লোহা, লোহা তো ধাতু, এরা তড়িৎ পরিবহন করতে পারবে, সুপরিবাহী, এটা হচ্ছে সুপরিবাহী, সু লিখলাম। তামা সুপরিবাহী, তারপরে অ্যালুমিনিয়াম সুপরিবাহী, জিঙ্ক সুপরিবাহী, কয়লা কুপরিবাহী, কয়লা কিন্তু পারবে না। গ্রাফাইট সুপরিবাহী, আর সালফার হচ্ছে কুপরিবাহী। তাহলে এগুলো তোমরা নিজেরা করে নিতে পারবে, কোনটা ধাতু কোনটা অধাতু তো তোমরা জানো, তাহলে সেখান থেকে তোমরা করতে পারবে। এখানে যেমন একটা এক্সাম্পল দিয়েছে যে কোনটা সব থেকে ভালো তাপ পরিবহন করতে পারছে। লোহা 4 মিনিটের মধ্যে তাপ পরিবহন করতে পারে, তামা 2 মিনিটে পারে, তামার তাপ পরিবহন ক্ষমতা অনেক বেশি, সীসা একটু বেশি টাইম লাগায়, কার্বন তো সব থেকে বেশি টাইম লাগায়, কারণ কার্বন হচ্ছে অধাতু। তাহলে এই এক্সাম্পল গুলো থেকে আমরা কিন্তু ধাতু অধাতুর ধর্মের পার্থক্য বুঝতে পারবো। এবারে কিছু ব্যতিক্রমী নেচারের রয়েছে। কিছু কিছু ধাতু রয়েছে যারা কিন্তু সাধারণ অবস্থায় বিভিন্ন টেম্পারেচারে ওদের অবস্থার পরিবর্তন হয়। যেমন তার মধ্যে সিজিয়াম আর গ্যালিয়াম রূপে দুটো ধাতু রয়েছে, যারা মে মাসে গলে যায়, আবার শীতকালে ডিসেম্বর মাসে জমে যায়। অদ্ভুত ব্যাপার। এই যে গ্যালিয়াম আর এই যে গ্যালিয়াম আর সিজিয়াম রয়েছে, এদের গলনাঙ্ক যথাক্রমে 29.7 আর 28.4। এরা মে মাসে গলে যায়, আবার শীতকালে এদের জমে যায়। তো তার মানে এদের একটা ব্যতিক্রমী নেচার দেখতে পাওয়া যায়। এছাড়া লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলো হচ্ছে খুব নরম ধাতু, এদেরকে তুই ছুরি দিয়ে কাটতে পারবি। ঠিক আছে? এছাড়া আর কি আছে, এদেরকে ছুরি দিয়ে কাটা যায়, এরা হচ্ছে নরম ধাতু বলা হয়। অধাতু, অধাতু সাধারণত অনুজ্জ্বল হয়ে থাকে, কিন্তু দেখা যায় আয়োডিন উজ্জ্বল, হিরে উজ্জ্বল। আয়োডিন, হিরে এগুলো কিন্তু অধাতু হওয়া সত্ত্বেও এরা কিন্তু উজ্জ্বলতা দেখায়। এবং তারপরে হচ্ছে গ্রাফাইট, হিরে এগুলো কিন্তু অধাতু হওয়া সত্ত্বেও তারা কিন্তু তাপ পরিবহন করতে পারে। সো এগুলো কিন্তু কিছু ব্যতিক্রমী নেচারের। ঠিক আছে? আরো দেখবি কিছু ব্যতিক্রমী নেচার লেখা আছে। এখানে দেখ লেখা, জিজ্ঞাসা করছে এমন কোনো ধাতুর কথা বলতে পারো যাকে বোতল, কাপড় বা প্লেটে রাখলে এক এক রকম আকৃতি দেখাতে পারবে। একদম। পারদ হচ্ছে তরল ধাতু। তরল ধাতু হওয়ার কারণে ওকে তুই যে পাত্রে রাখবি সেই পাত্রের আকার ধারণ করবে। তো এটা একটা অদ্ভুত নেচারে। নর্মালি ধাতুরা কঠিন পদার্থের হয়ে থাকে। ঠিক আছে?
পরমাণু সংক্রান্ত গবেষণায় বিজ্ঞানী রাদারফোর্ড খুব পাতলা ধাতুকে নিয়েছিলেন, সেটা হচ্ছে সোনা। কারণ সোনার যে নমনীয়তা প্রপার্টিটা বা প্রসার্যতা প্রপার্টিটা, এটা কিন্তু সোনার অনেক বেশি রয়েছে। তো তাই জন্যে, ঠিক আছে, এটার কি সোনার প্রসার্যতা অর্থাৎ ডাক্টিলিটি, প্রসার্যতা বেশি। তাই কারণে রাদারফোর্ড সোনার একটা পাতলা পাত তৈরি করতে পেরেছিলেন, যেটা লোহা তামা দিয়ে তৈরি করা যায়নি। হিরে গ্রাফাইটের থেকে সস্তা হয়ে গেছে, তাহলে কি তুমি ব্যাটারি হিসাবে গ্রাফাইটের বদলে হিরে ব্যবহার করতে পারবে না? কারণ হিরে কিন্তু তড়িতের কুপরিবাহী, হিরে তড়িৎ পরিবহন করতে পারে না, কুপরিবাহী। তাই জন্য আমরা কিন্তু হিরেকে কখনোই তাপের পরিবহন হিসেবে ব্যবহার করতে পারলেও তড়িতের পরিবাহী হিসেবে ব্যবহার করতে পারবো না। তাই ব্যাটারি হিসাবে আমরা হিরেকে ব্যবহার করতে পারবো না। এছাড়াও তোদের জিজ্ঞাসা করে যে ফিলামেন্ট হিসাবে আমরা কোন ধাতুকে ব্যবহার করি? টাংস্টেন ধাতুকে ব্যবহার করা হয়, ঠিক আছে। এছাড়া আরো কোশ্চেন জিজ্ঞাসা করে যে যখন ইলেকট্রিক মিস্ত্রিরা যে মইয়ের ওপর দিয়ে ওঠে, তো সেটা কাঠের মই হয়, কারণ কাঠ হচ্ছে কুপরিবাহী পদার্থ, যদি কোনো সময় শক লাগে তো সেক্ষেত্রে ওই এটা বেঁচে যেতে পারে। তো এগুলো কিছু এক্সাম্পল, ওকে। তো এবারে রয়েছে লাস্ট আমাদের ধাতু অধাতুর কিছু রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম তো আমি অলরেডি বলে দিয়েছি। রাসায়নিক ধর্মের মধ্যে রয়েছে অক্সাইড। মনে রাখবে যে যাবতীয় যে ধাতব অক্সাইডগুলো রয়েছে, ধাতব যে অক্সাইডগুলো রয়েছে সেগুলো হচ্ছে ক্ষারীয় নেচারের হয়, ক্ষারীয় নেচারের হয়। যেমন এক্সাম্পল বলছি, সোডিয়ামের যদি অক্সাইড তুমি নাও, তাহলে সোডিয়াম অক্সাইড উৎপন্ন হয়। যেই সোডিয়ামকে তুই জলের সাথে বিক্রিয়া করালে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, যেটা ক্ষার, ঠিক আছে। যে কোনো ক্যালসিয়ামের অক্সাইড, সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, যেটা হচ্ছে একটা ক্ষার। তো যাবতীয় যে ধাতব অক্সাইডগুলোর তুমি এক্সাম্পল দেখবে, তারা প্রত্যেকেই হচ্ছে ক্ষারীয় নেচারের, এরা ক্ষার উৎপাদনকারী। কিন্তু অধাতব যেগুলো অক্সাইডগুলো রয়েছে, অধাতব অক্সাইডগুলো হচ্ছে, অধাতব অক্সাইড হচ্ছে আম্লিক নেচারের হয়, এরা হচ্ছে আম্লিক হয়ে থাকে। যার এক্সাম্পল আমি একটা দিয়ে দিচ্ছি, অধাতব অক্সাইড কার্বনের অক্সাইড, যেরকম কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। আরেকটা এক্সাম্পল যেমন সালফারের অক্সাইড, সালফার ডাই অক্সাইড, যেটা জলের সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে, ঠিক আছে। তার মানে এরা হচ্ছে আম্লিক, এরা অ্যাসিড উৎপাদনকারী, তাই জন্য এদেরকে বলা হয় আম্লিক অক্সাইড, ওকে। আর লাস্ট হচ্ছে রয়েছে কিছু জলের সাথে বিক্রিয়া। কিছু কিছু ধাতু রয়েছে যারা জলের সাথে, ঠান্ডা জলের সাথে ডিরেক্টলি বিক্রিয়া করে ফেলে, যেমন সোডিয়াম, পটাশিয়াম এক্সেট্রা। ম্যাগনেসিয়াম, এরা সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এরা ঠান্ডা জলের সাথে ডিরেক্টলি বিক্রিয়া করে। যেমন সোডিয়াম, পটাশিয়াম তো জলের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে, বিস্ফোরণ করতে পারে। বাট ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে কপার, এগুলো কিন্তু জলের সাথে ডিরেক্টলি বিক্রিয়া করে না। যেমন ম্যাগনেসিয়াম মনে রাখবে ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে না, এরা কিন্তু গরম জলের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন উৎপন্ন করে। ঠিক সেরকম জিঙ্ক আর আয়রনটা কিন্তু গরম জলের সাথে বিক্রিয়া করে না, এরা স্টিমের সাথে বিক্রিয়া করে আয়রনের অক্সাইড এবং জিঙ্ক অক্সাইড উৎপন্ন করে। কিন্তু লেড আর সীসা, কপার, গোল্ড, সিলভার, এরা জলের সাথে বিক্রিয়াই করে না। এই বিক্রিয়া কোনটা করবে কোনটা করবে না সেটা ডিপেন্ড করে হচ্ছে সক্রিয়তা শ্রেণীর উপর ডিপেন্ড করবে। মনে রাখবে হাইড্রোজেনের ওপরে যেই সমস্ত ধাতুগুলো রয়েছে এরা সাধারণত জলের সাথে ইজিলি বিক্রিয়া করতে পারে, বাট যেগুলো নিচের দিকের ধাতু এরা কিন্তু জলের সাথে বিক্রিয়া করতে পারে না। এই সক্রিয়তা শ্রেণী তোমাদের মুখস্থ করতে হবে। যারা হাইড্রোজেনের থেকে বেশি সক্রিয় তারা খুবই সক্রিয় হয়ে থাকে, এদের রিয়াক্টিভিটি পাওয়ারটা অনেক বেশি। বাট হাইড্রোজেনের থেকে যারা কম তারা কিন্তু খুব একটা রিয়াক্টিভ হয় না, ওকে। তো এখানে দেখ লিখেছে, যেমন আয়রন যারা HCl এর সাথে বিক্রিয়া করে FeCl2 বা FeCl3 উৎপন্ন করে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। নেক্সট জিঙ্ক HCl এর সাথে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড ZnCl2 প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। অ্যালুমিনিয়াম HCl এর সাথে বিক্রিয়া করে AlCl3 প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যারাই হাইড্রোজেনের ওপরে রয়েছে তারাই কিন্তু এই সমস্ত ধাতু প্লাস অ্যাসিডের সাথে বিক্রিয়ায় উৎপন্ন হয় হাইড্রোজেন প্লাস একটা লবণ উৎপন্ন হয়। বাট এরা হাইড্রোজেন উৎপাদককারী নয়, ওকে। কারণ এরা হাইড্রোজেনের থেকে নিচে অবস্থিত, এদের কিন্তু হাইড্রোজেনকে রিপ্লেস করার ক্ষমতা নেই, ওকে।
লাস্ট একদম তোমাদের এগুলো তোমাদের মুখস্থ করতে হবে যে কোন কোন ধাতু দৈনন্দিন জীবনে কোথায় কোথায় ব্যবহার হয়ে থাকে, আর কোথায় কোথায় কোন ধাতুকে ব্যবহার করে আমরা বিভিন্ন জিনিসপত্র তৈরি করি, এটা তোমরা ছকের আকারে মুখস্থ করতে পারবে। ঠিক আছে? আর মানব দেহে কোন কোন ধাতুর কোন কোন কার্যকারিতা তোমাদের এটা ছক আকারে আছে, এটা আমার বোঝানোর কিছু নেই। তো সেই ছকটা তোমরা নিজেরাই এখান থেকে পড়ে, তোমাদের বইয়ের এটাই ছবি, বইয়ের থেকে পড়ে নিতে পারবে। যেরকম দেহের জলের ভারসাম্য রক্ষা করার জন্য আমরা কোন কোন ধাতুর আয়নকে ব্যবহার করি, দাঁত এবং হাড়ের গঠনের জন্য আমরা ক্যালসিয়াম ফসফরাসকে ব্যবহার, মানে আমাদের দেহে ব্যবহার হয়ে থাকে এই সমস্ত ধাতব আয়ন। উৎসেচকের কার্যকারিতার জন্য আমরা আয়রনের আয়ন, ক্যালসিয়ামের আয়ন, কপারের আয়নকে ব্যবহার করে, মানে ব্যবহার হয়ে থাকে আমাদের দেহে। রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম আয়নের প্রয়োজন হয়ে থাকে। এগুলো যদি ঘাটতি হয় আমাদের, তাহলে আমাদের কিন্তু দেহের বিভিন্ন রোগের মানে প্রাদুর্ভাব ঘটতে পারে। তো আমাদের মাথায় রাখতে হবে সমস্ত এই যে ডাবের জল খেতে বলে যাদের নার্ভের পেশেন্ট, সোডিয়াম, তাদের পটাশিয়ামের কিছু ডেফিসিয়েন্সি দেখা যায়, যার জন্য ডাবের জলের ক্ষেত্রে পটাশিয়াম সোডিয়ামের আধিক্য থাকায় সেগুলো খেলে আমাদের নার্ভাস সিস্টেম বা যাদের একটুখানি প্রবলেম হচ্ছে তাদের বিভিন্ন রকমের প্রবলেম সেরে যেতে পারে। ওকে, তো এগুলো তোমাদের রয়েছে। লাস্ট এই যে বললাম বিভিন্ন ধাতুর কোথায় কোথায় ব্যবহার হয়, সেই ব্যবহারগুলো তোমাদের ছক থেকে ডিরেক্ট পড়ে নিতে হবে। এখান থেকে আমার কিছু বোঝানোর নেই, এটা ডিরেক্ট ছকটা মুখস্থ করলেই তোমরা পেয়ে যাবে। যেমন অ্যালুমিনিয়াম কোথায় কোথায় ব্যবহার হয়, অ্যান্টাসিড জাতীয় ওষুধের ক্ষেত্রে, কলকারখানা ইত্যাদিতে ব্যবহার হয়। ফ্লুরিন কোথায় ব্যবহার হয়, গভীর নলকূপের জলের মধ্যে ফ্লুরাইডকে হিসাবে পাওয়া যায়। আর্সেনিক দূষণের, আমরা প্রচুর আর্সেনিক দূষণের কারণে আর্সেনিকোসিস রোগ হয়ে থাকে, ব্ল্যাকফুট ডিজিজ হয়ে থাকে, যেটা মেনলি জলের দ্বারা আমাদের ঘটে থাকে। হাতে পায়ে এরকম ছোট ছোট কালো কালো ছোপ পড়ে যায়, এটা আর্সেনিকের কারণে হয়ে থাকে। এটা হচ্ছে কোথায় কোথায় ধাতুর, মানে কি বলবো ওটাকে, কি বেশ বলে এটাকে, মানে খারাপ দিক, মানে এটা এগুলো যেরকম আমরা ভালো দিক পড়লাম, এগুলো যেরকম ভালো দিক পড়লাম, এটা হচ্ছে আমাদের খারাপ দিকের কিছু যাকে লেখাই আছে কিছু ক্ষতিকারক প্রভাব। তো সেই ক্ষতিকারক প্রভাবগুলো আমরা এই চট থেকে মুখস্থ করলেই হয়ে যাবে। আর্সেনিকের ফলে আমাদের আর্সেনিকোসিস রোগ হয়, ফ্লুরিনের ফলে আমাদের ফ্লুরাইড রোগ হয়, অ্যালুমিনিয়ামের ফলে আমাদের কিছু কলকারখানার থেকে নির্গত অ্যালুমিনিয়াম যেটা হাত পা পেট বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, ক্যাডমিয়ামের ক্ষেত্রে বিভিন্ন রকমের রোগ হয়, পারদের ক্ষেত্রে মিনামাটা রোগ হয়। তো বিভিন্ন রকমের কলকারখানা থেকে পারদ নির্গত হয় যেটা মিনামাটা রোগ তৈরি করতে হেল্প করে। তো এগুলো হচ্ছে কিছু ক্ষতিকারক প্রভাব যেগুলো বিভিন্ন ধাতুর ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো বাস এই কটাই তোমাদের ছিল আজকের মতো ক্লাস। আর অলরেডি আমাদের নির্মাণের এটাই লাস্ট লেকচার, লাস্ট ক্লাসটা। এই চ্যাপ্টারটা তোমাদের আমি জানি না অ্যানুয়ালে কার কার আছে, বাট আমি আই হোপ তোমাদের পুরো বই অ্যানুয়ালে থাকে। কোনো ব্যাপার না, তোমরা যে কোনো সময় যে কোনো ভিডিওকে অ্যাক্সেস করতে পারবে। তোমরা তার জন্য পিডাব্লিউ অ্যাপে গিয়ে নির্মাণ বাংলা বলে অ্যাপটা সার্চ করবে, মানে এই ব্যাচটা সার্চ করবে, এবং এই চ্যাপ্টারের নোটসটা তোমরা ওইখানেই পেয়ে যাবে, এবং তার সাথে পাবে হচ্ছে প্র্যাকটিস শিট। তো যারা যারা এই ক্লাস করছো তারা কিন্তু পিডাব্লিউ অ্যাপ থেকে প্র্যাকটিস শিটটাকে নিয়ে ডেইলি প্রত্যেকটা প্র্যাকটিস শিট করবে। ওকে, চলো তাহলে আজকের জন্য ভালোভাবে পড়াশোনা করো। খুব দিওয়ালির জন্য, আগামী কালী পুজোর জন্য অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকো আর বেস্ট অফ লাক। তোমাদের সাথে নিশ্চয়ই পরীক্ষার আগে কিছু একটা সিরিজ নিয়ে নিশ্চয়ই দেখা হবে। তো চলো টাটা, থ্যাংক ইউ, গুড লাক।